আমাকে বাঁচান ভাইয়া, আমি আপনার পায়ে পড়ি। আমাকে এই খারাপ লোকদের কাছে ফেলে যাবেন না, আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচিয়ে নিন। এই পিচ্ছি, আমার পা ছাড়ো। দেখো, আমি কোনো ঝামেলায় নিজেকে জড়াতে চাই না। সামনে থাকা লোকগুলোকে দেখছো, পুরাই গুন্ডা। তোমাকে হেল্প করতে যেয়ে আমি নিজে বিপদে পড়ব। আপনি একটা ছেলে মানুষ হয়ে এই কথা বলছেন? আপনি একটা কাপুরুষ। সে তুমি যাই বলো, আমি একটা অচেনা মেয়ের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারবো না। এই রাতের আধারে একটা মেয়েকে বিপদে ফেলে চলে যেতে চাইছেন? যদি আমি আপনার বোন হতাম, পারতেন আমাকে এখানে ফেলে চলে যেতে? তুমি তো আমার বোন নও। আমাকে যেতে দাও, ছাড়ো। ওই রোমিও, তোদের সিনেমার ডায়লগ শেষ হলে মেয়েটাকে এখানে রেখে তুই ফোট। অন্ধকার রাতে শুনশান রাস্তায় সাদা কুর্তা পাজামা পরা অতি সুন্দরী সারা ভয় কাঁপছে। কপাল কেটে চুইয়ে পড়ছে বিন্দু রক্ত। বয়স 18 ছুঁই ছুঁই, চোখে মুখে অসহায়তার ছাপ। তারই পাশে দাঁড়িয়ে আছে সুঠাম লম্বা দেহের তুর্য। কালো প্যান্ট, শু, শার্টের ওপর ঢিলে করে রাখা টাই, চুলগুলো সুন্দর সেট করে রাখা, দেখতে পুরাই ড্যাসিং হিরো। দেখে বোঝার উপায় নাই তার বয়স 30-এর কোঠায় পৌঁছেছে। তাদের থেকে হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে আছে 4টা ছেলে, দেখতে গুন্ডাদের মতো, এবং তাদের চরিত্র ঠিক তাই। মারপিট, ছিনতাই, চুরি করেই তাদের দিন রাত পার হয়। সঠিক কোনো ঠিকানা নাই। তাদের মধ্যে একজনের নাম রাহাত। সে ওদের দলের লিডার, সবার সামনে দাঁড়ানো সে, মুখে ক্রূর হাসি। এই নিরিবিলি রাস্তায় তুর্য নিজের চিন্তায় মগ্ন হয়ে হেঁটে আসছিল। হঠাৎ মেয়েটা দৌড়ে এসে পড়ে তার পায়ের সামনে। মেয়েটা বাঁচার আশা খুঁজে পায়। সাথে 4টা ছেলে দৌড়ে এসে থামে ওখানেই। কিন্তু তুর্য যে তাকে বাঁচাতে রিফিউজ করবে সারা ভাবেনি। সারা আবারও আকুতির স্বরে তুর্যের হাত আঁকড়ে ধরে। দেখুন, আপনি আমার একমাত্র ভরসা। আপনি ওদের হাতে আমাকে রেখে গেলে আমি হয়তো আর জীবিত থাকবো না। প্লিজ আমাকে ফেলে যাবেন না। গো টু ব্লাডি হেল, বলেছি না তোমার ম্যাটারে আমি পড়তে চাই না। ছাড়ো আমার হাত। তুর্য সারার থেকে ঝাড়া দিয়ে নিজের হাত সরিয়ে নেয়। পিছে ঘুরে হাঁটা শুরু করছে। সারা ভয়ে মুষড়ে যায়। চোখ বেয়ে গড়িয়ে পড়ছেন পানি। এবার কি করবে সুন্দরী? তোমার হিরো তো তোমাকে ফেলেই চলে যাচ্ছে, এবার তোমার কি হবে? আমি চেষ্টা করব, শেষ পর্যন্ত মরে যাব, তবু তোদের হাতে নিজেকে বন্দি হতে দেব না। তা কি করে পালাবে শুনি? সারা দৌড় দিল। রাস্তার পাশ ঘেঁষে থাকা বড় বড় গাছপালা, বন জঙ্গলের দিকে ঢালু বেয়ে নেমে গেল অন্ধকারে। সে দৌড়াচ্ছে। সাদা জামার জন্য সহজে সে ছেলেগুলোর নজরে আসছে। ছেলেগুলো তাকে ফলো করে দৌড়ে ধরার চেষ্টা। হঠাৎ একটা গাছের সাথে বাড়ি খেয়ে সারা পড়ে যায় মাটিতে। কয়েক সেকেন্ডে সে জ্ঞান হারিয়ে ফেলে। ছেলেগুলো দৌড়ে এসে থামে তার নিকটে। ছেলেগুলো নিজেদের শিকার ধরতে পেরে বিকট হাসিতে ফেটে পড়ে। ভোরের আলো ছড়িয়ে পড়েছে সবখানে। হসপিটালের সাদা দেয়ালে কালো ঘড়িটা টিক টিক করে বেজে চলছে। রক্ত শুকানো সাদা ড্রেসে মাথায় ব্যান্ডেজ করা সারা ধীরে ধীরে চোখ মেলে। প্রচণ্ড ব্যথা অনুভব করে। চারপাশে চোখ বুলিয়ে চট করে উঠে বসে। আম্মা, তুমি উঠে গেছো? এখন কেমন লাগছে? মাথা ব্যথা করছে নাকি খুব? আব্বু, কাঁদছো কেন আম্মা? তুমি কেঁদো না, আমি ডাক্তারকে ডাকছি। শুয়ে পড়ো, উঠো না। ডাক্তার, ডাক্তার। সারা কাঁদছে। তার বাবা দৌড়ে গেল কেবিনের বাইরে। সামনে ডাক্তার সুফিয়া নাসরিনকে দেখে উনি বললেন, ম্যাডাম, আমার মেয়ের হুঁশ ফিরেছে, প্লিজ চেক করুন। খুব কাঁদছে, হয়তো ব্যথা করছে, প্লিজ চলুন। আচ্ছা চলেন দেখছি। এত বড় আঘাত পেয়েছে, রিকভারি হতে সময় লাগবে, চিন্তা করবেন না। বাড়িতে নিয়ে নিয়ম মতো ওষুধ খাওয়াবেন, ব্যথাটা যেতে কয়েকদিন লেগে যাবে। 3 দিন পর চেক আপের জন্য নিয়ে আসবেন। আপনি যেমন বলবেন তেমন খেয়াল রাখবো। ডাক্তার সুফিয়া এসে সারাকে চেক আপ করলেন। সবকিছুই নর্মাল এখন। পলাশ সাহেব দুপুর গড়াতেই সারাকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। রাস্তায় পলাশ সাহেব অনেক প্রশ্ন করলেও সারা চুপচাপ ছিল। বাড়ির উঠানে বাবার এক হাত ধরে ধীর পায়ে এগোচ্ছে সারা। ঠিক তখনই ওকে দেখে এগিয়ে এলেন রেহানা বেগম। গালমন্দ করে বলে উঠলেন, মুখ পরি, আমাদের মুখে চুন কালি দিয়ে এখন অসুস্থতার নাটক করা হচ্ছে?
খবরদার এই বাড়িতে তুই পা রাখবি না। আম্মা এসব কি বলছেন? আমার অন্যায়টা কোথায়? ন্যায় অন্যায় আমি জানি না, পুরো রাত বাড়ির বাইরে থেকে নস্তামি করে পড়ে থাকবি, আর সেই দায় কি আমরা নিব? বের হ বাড়ি থেকে। রেহেনা তুমি চুপ করো, মেয়ে আমার অসুস্থ। আজ তুমি আমাকে চুপ করাতে পারবে না। হয় এই মেয়েকে বাড়ি থেকে বের করো, না হলে তুমিও বের হয়ে যাও। তারপরও পাড়ার লোকের খারাপ কথা আমি শুনতে পারবো না। তোমার নষ্টা মেয়েকে এক্ষুনি বিতাড়িত করবা। আম্মা, আমি কোনো নষ্টামি করিনি। আমাকে এবারের মতো মাফ করে দেন। বারবার কেন নষ্টামি বলছেন? চুপ, মুখে মুখে তর্ক করা হচ্ছে। নষ্টামি করিস নাই তুই? তো রাতে কোথায় ছিলি? মুখ পুরি, বের হো বাড়ি থেকে। কোথায় যাবে ও? ওর যাওয়ার জায়গা কোথায়? কেন তুমি এমন অবিচার করলে রেহেনা? তুমি চুপ করো, এটাই আমার শেষ কথা। এই মেয়েকে আমি আর বাড়িতে রাখবো না। রাস্তার মেয়ে রাস্তাতেই ফেলে আসো, না হলে গ্রামে সালিশি বসিয়ে এই মেয়ের আমি কঠিন শাস্তি দেব বলে রাখলাম। তখন আর বাঁচাতেও পারবে না। সারা আর সাহস পায় না এগোনোর। পলাশ সাহেবও নিরুপায় হয়ে যায়, ভেবে পায় না কি করবে। সারার চোখে গড়িয়ে পড়ে কান্নার নোনা পানি। আব্বু, আমার জন্য আপনি আর কষ্ট করবেন না। আমাকে আমার মতো যেতে দিন। আপনারা ভালো থাকবেন। কোথায় যাবো এখন আম্মু? চলো, তোমাকে আমি বাইরে থাকার কোনো একটা ব্যবস্থা করে দেব। তোমার আম্মুর মন যখন নরম হলে তারপর তোমাকে নিয়ে আসবো। আম্মু, আমাকে আর ঘরে তুলবেন না। উনি তো কম চেষ্টা করেননি আমাকে এ বাড়ি থেকে বের করার। এবার তো নিজেই হাত ধরে আমার জীবন শেষ করার জন্য রাতের আধারে নিয়ে যেয়ে খারাপ লোকদের হাতেই তুলে দিয়েছিল। অন্যদিকে দেশের নামকরা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালের মালিক রাফসান মির্জার পরিবার সবসময় থাকেন নিউজের ফ্রন্ট পেজ জুড়ে। 2 ছেলে, 1 মেয়ে আর স্ত্রী নিয়ে তার পরিবার। আজও তার নতুন একটা প্রোডাক্ট লঞ্চের জন্য 34 নম্বর অফিসের সুবিশাল হলরুমটাই মানুষে টইটুম্বর। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ আর পিকচার ক্লিকের শব্দে চারপাশটা শব্দে ভরে আছে। তখন অফিস স্টাফরা সামলাচ্ছে। অন্যদিকে অফিস রুমে দাঁড়িয়ে রাগারাগি করছে রাফসান। এটা কোনো কথা হলো? কতবার বলছি ছেলেটাকে টাইম মেনটেন করতে, কিন্তু তার কোনো ভাবান্তর নাই। যখন যা ইচ্ছা তাই করবে। এভাবে টিকে থাকতে পারবে? নিজেকে সে কীভাবে? সব কিছুতে এত উদাসীন কিসের জন্য আমি বুঝি না। বাবা রিল্যাক্স, ভাই হয়তো এখনই এসে যাবে। সে তো সব কিছুতেই একটু এমন করে। চলো আমরা স্টেজে যাই, ওদিকে সময় হয়ে গেছে। সময় হয়েছে সেসব তোমার ভাইয়ের মগজে আছে। দেখেছো কত বাজে? সে জানে না তার হাত ধরেই নতুন প্রোডাক্টের লঞ্চ হবে। ভাই ঠিক এসে যাবে, তুমি চলো, বাকিটা আমি হ্যান্ডেল করব। ওদিকে বারবার তোমার নাম অ্যানাউন্স চলছে, স্টাফ সবাই হ্যান্ডেল করতে পারবে না। রাফসান মুখের রাগ ঝেড়ে ছোট ছেলের সাথে স্টেজের দিকে এগোচ্ছে। অন্যদিকে বড় ছেলে আহিয়ান তুর্য দৌড়ে বাস ধরল। ভিড়ের ঠেলাঠেলিতে এগিয়ে একটা পাশে দাঁড়াতেই হঠাৎ তার হাতের ফোনটা পড়ে গেল সিটে বসা একটা মেয়ের মাথার ওপর। ব্যান্ডেজ দেওয়া মাথায় ফোনের ওজনটুকু লোহা সমান ব্যথা দিল সারাকে। পরপর শব্দ করে ওঠে। আউচ! কে রে? সরি, আমি খেয়াল করিনি। হাত থেকে ফোনটা পড়েছে, খুব লেগেছে নাকি? সারা ফোনটা ধরে মাথা তুলে তুর্যকে দেখতে পেয়ে চমকে ওঠে। তুর্য সারাকে দেখে অবাক হয়ে যায়। তুমি গত রাতের সেই মেয়েটি না? আপনি ফোন নিন। আমাকে এখানে জীবিত দেখে নিশ্চয়ই খুশি হন নাই। এজন্য আবার আমার মাথায় নিজের ফোনটা ফেলে আমাকে মারতে চেয়েছেন। কিন্তু তোমার মাথায় এত ব্যান্ডেজ কেন? সামান্য তো কপাল কাটা ছিল, তারপর তো পুলিশ। সারা তুর্যকে কথা ফিনিশ করতে দিল না। চরম রাগে তার শরীর জ্বলে ওঠে, চোখ ভরে ওঠে পানিতে, তবে গড়িয়ে যায় না। তুর্য অবাক হয়। সারা যেন কোনো আহত বাঘিনীর ন্যায় গর্জে ওঠে। আপনার মতো কাপুরুষ আমি দুটো দেখিনি। সামান্য একটু হেল্প চেয়েছিলাম, কিন্তু আপনি পিঠ দেখিয়ে চলে গিয়েছিলেন। আপনার জন্য আমার আজ এই হাল। আপনাকে আমি কখনোই মাফ করব না। আপনি একটা খারাপ লোক। তুমি কিন্তু
এখন আমাকে ইনসাল্ট করছো, নিজের দোষ আমার উপর চাপাচ্ছ। তুমি কেন এত রাতে একা বাহির হয়েছো? নিজে বিপদ ডাকবে আর দোষ দিবে অন্যের? নট ফেয়ার। আপনার মতো বাজে লোকদের সাথে আমি কথাও বলতে চাই না। এই পিচ্ছি বারবার আমাকে বাজে বাজে বলবে না। বলবো। কি করবেন আপনি? এই মামা দাঁড়ান, আমি এখানে নেমে যাব। তুর্য কথা শেষ করতে পারে না, তার স্টেশন এসে পড়ে। তুর্য নেমে যায়। সারা বসে বসে ভাবছে, তার বাবা অবশেষে কোনো উপায় না দেখে এক বন্ধুর বাড়িতে তাকে পাঠাতে চাইছে। যদি কোনো সাহায্য পাই, রেহানা বেগমের অগোচরেই। তাই তো অসুস্থ সারা এই শহরে একাই একটা ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অন্যদিকে সময় মতো অফিসে ঢোকে তুর্য। সবার নজর আর ক্যামেরা তার দিকেই। চাপা গুঞ্জন শুরু হয়েছে। তুর্য সরাসরি স্টেজে এসে নিজের বাবার পাশে দাঁড়ায়। রাফসান সাহেবের চাপা গলার স্বর। এত লেট করছো কেন? তুমি জানো না আজ কতটা ইম্পর্টেন্ট দিন? গাড়িটা গত রাতেই নষ্ট হয়ে গেছে, তাই হেঁটে হেঁটে অফিসে আসতে লেট হলো। তোমার এই উদ্ভট কথা আমাকে বিশ্বাস করতে হবে? তোমার কি একটা গাড়ি আর কি সব ড্রেস আপে চলে এসেছো? তোমার টাইটা পর্যন্ত নাই, সিম্পল শার্ট আর একটা প্যান্ট। এটা কোনো কথা হলো? ও দেখেছো, আমি ভুলে গেছি ড্রেস আপ করতে। এখন যে করে আসবো। মস্করা করো আমার সাথে? সেই সাহস কি আমার আছে? তাহলে যে ধরে মাথা থাকবে না। ওহে বাবা, প্লিজ স্টপ দাও। ভাই টাইমে এসেছে, এটা অনেক। তুমি ইভেন্ট ফোকাস করো, সবাই ওয়েট করছে। হ, এখন তো আমারই দোষ। যাই হোক, প্রেজেন্টেশন ক্লিয়ার। প্রোডাক্ট সম্পর্কে কি কি বলতে হবে ভুলে গেছি। তুর্য, আমাকে রাগিও না। ওখানে পেপারস রাখা আছে, দেখবেই বলবে। আমি তোমার নাম অ্যানাউন্স করতে বলছি। রাফসান সাহেব টেনশনে আছে। তাহিয়ান মুচকি হাসে। তুর্য বরাবরের মতোই কালো একটা শার্ট আর নর্মাল প্যান্ট পরে আছে, পায়ে সুজ। বরাবরের মতোই চুলগুলো সেট করে রাখা, দেখতে অনেক সুন্দর। কথাও বলে অনেক সুন্দর করে। তুর্য স্টার্ট করে। সবাই মুগ্ধ হয়ে পুরো সময়টা তার কথা শুনে, রিপোর্ট করে, প্রোডাক্ট সম্পর্কে প্রশ্নোত্তর শেষ করে। সবটাই নিজের তৈরি প্রেজেন্টেশনের উপস্থাপনে রাফসান সাহেব বরাবরের মতোই চমকে যান। আই এম অফ। এবার আপনারা আমার বাবার মুখ থেকেই বাকিটা শুনুন। বাবা, সে সামথিং। ইয়া, তো আপনারা সবটাই জেনে নিয়েছেন আমাদের নতুন প্রোডাক্ট সম্পর্কে। আমি আজকে এই খুশির দিনে একটা নতুন ঘোষণা দিয়ে আপনাদের আরও চমক দিতে চাই। আপনারা সবাই জানেন আমার বড় ছেলে আইহান তুজু এই বছরের টপ বিজনেসম্যানের খেতাবটি নিজের ঝুলিতে নিয়েছেন। সেই খুশির সাথে আরও একটি খুশি সংবাদ হলো, 12 সেপ্টেম্বর আমার বড় ছেলে আইহান তুর্যের আকদ। আপনাদের দোয়া কামনা করছি। তুর্য নিজের বাবার হাতে মাইক দিয়ে স্টেজ ছাড়ছিল। তার বাবা হঠাৎ এমন ঘোষণায় তার পা থমকে যায়। চমকে ঘুরে তাকায় তার বাবার পানে। এক নজর ঘোরায় সামনে উপচে পড়া লোকেদের ভিড়ে। হঠাৎ তার বিয়ের ঘোষণায় সাংবাদিকের ছবি তোলার ক্লিক যেন বেড়েই চলছে। সাথে বেড়েই চলেছে বিয়ে সম্পর্কিত প্রশ্ন। রাফসার বড় ছেলের দিকে তাকিয়ে একটা হাসি ছড়ে। তুর্য দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে, প্লিজ আমাকে একটু ঢুকতে দিন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আমি শুধু একটি বার মালিকের সাথে কথা বলতে চাই। না গো মা, আমি তোমাকে ঢুকতে দিতে পারবো না। বাইরে কোনো মানুষকে ঢুকতে দেওয়া করা নিষেধ। তোমার যদি সাহায্য লাগে চিঠি লিখে রেখে যাও, আমি পৌঁছে দিব। না না, আপনি আমাকে যা ভাবছেন তা নই। আমি কোনো অর্থ সাহায্য চাই না। আমাকে আমার বাবা পাঠিয়েছেন। তোমার অসুস্থতা দেখে ভালোভাবে বলছি, তোমাকে ঢুকতে দিব না। যাও যাও, বড় সারি গাড়ি আসছে, সরো, রাস্তা থেকে সরো। সারা এক পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। মাথাটা ব্যথায় টনটন করছে। কালো একটা লাক্সারিয়াস গাড়ি গেটের সামনে আসে। দারোয়ান কাশেম দ্রুত গেটটা খুলে দেয়। গাড়িতে বসা তুর্যের চোখ রাস্তায় বসে পড়া মেয়েটার দিকে যেতেই সে লক্ষ্য করে গাড়ির উইন্ডো খুলে কাশেমের উদ্দেশ্যে বলে, চাচা, ওই মেয়েটা এখানে কি চাই?
স্যার অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, বারবার বলছে এই বাড়ির মালিকের সাথে দেখা করতে চাই, আমি ঢুকতে দেইনি। কোথাকার কোন ফকির মিসকিন হয়তো সাহায্য চাইবে। এটা তো ওই মেয়েটাই, বাহিরে সন্ধ্যা নেমেছে, আবারও কি বিপদ ডেকে আনবে? স্যার বারবার যেতে বলছে তবুও যায় না। অসুস্থ মাইয়া মানুষ, কড়া কথা বলতেও মায়া লাগে, কি করব। আচ্ছা, ওনাকে ঢুকতে দেন, হয়তো বাবার সাথে কোনো প্রয়োজন আছে। আপনি যখন বলেছেন ঠিক আছে। তুর্য আবার গাড়ি নিয়ে ভেতরে চলে যায়, পার্কিংয়ে রেখে পায়ে গটগট শব্দ তুলে নিজের ঘরে ঢুকে পড়ে। সারা ছিল অন্য পাশে বসা। কাশেম এগিয়ে আসে। মেয়ে, তোমার কি খুব খারাপ লাগছে? না চাচা, ঠিক আছি। আপনার স্যার কি বললেন? আমার কথাটা কি একটু বলেছেন? হ্যাঁ বলছি, তোমাকে ঢুকতে বলেছেন, তবে মালিক রাফসান স্যার আসতে অনেক রাত হবে, এখানে ওনার ছেলে এসেছেন, তাই তুমি ভেতরে ঢুকে ওইখানে দেখো বসার জায়গা করা আছে, ওখানে অপেক্ষা করো। তবে ভুলেও অন্দর মহলে প্রবেশ করো না, তাহলে আমার চাকরি থাকবে না। ধন্যবাদ চাচা, আপনি আমার অনেকখানি উপকার করলেন। যদি ওনার সাথে দেখা না পাই, রাতটুকু আমি এখানে থাকতে চাই, তারপর না হয় সকাল হলে চলে যাব। হ্যাঁ বুঝতে পারছি, একা মেয়ে মানুষ, রাত বিরাতে এমন চলাফেরা করা ঠিক না। যাও যাও, এই গেটের ভিতর তুমি সেফ থাকবে, কাকপক্ষীয় অনুমতি ছাড়া এখানে প্রবেশ করতে পারবে না। বোঝোই তো, বড়লোক মানুষজন, সেফটি আগে। চাচা, আমাকে একটু পানি দিয়ে উপকার করবেন, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমারও তোমার মতো একটা মেয়ে আছে। দাঁড়াও, আমি পানি দিচ্ছি, না খাও। তোমার নাম ঠিকানা বলো, আমার লিখে রাখতে হবে। ধন্যবাদ চাচা। সারা তখন অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে বসার বেঞ্চেতে। চাঁদের আলো আর কৃত্রিম আলোয় চারপাশটা অদ্ভুত সুন্দর হয়ে উঠেছে। পাশ থেকে কোনো বিদেশি ফুলের ঘ্রাণ ভেসে আসছে। তুর্য তখন নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। হঠাৎ চোখ যায় নিচে, গুটিসুটি দিয়ে শুয়ে থাকা একটা বাচ্চা মেয়ের দিকে। দূর থেকেও অদ্ভুত সুন্দর লাগে তার কাছে। মনে হচ্ছে কোনো আদুরে বিড়াল ঘুমিয়ে আছে। পরম যত্নে তাকে কোলে তুলে নিলেই যেন আরেকটু আরাম পেয়ে ভালো ঘুমাবে। তুর্য নিজের ভাবনার ওপর নিজেই অবাক হয়। তোর কি মাথা খারাপ হলো তুর্য? এসব কি ভাবছিস? মেয়েটা কোথাকার কে, তার জন্য এত ভাবনার কি আছে? তুর্য, তুমি ফেরেছো, আমাকে ডাক দেবে না? মাম্মা, তুমি হয়তো রেস্ট করছো, তাই ডিস্টার্ব করিনি। রুমে বসো, আমি আসছি। তুর্য দ্রুত নিজের হাতে সিগারেটটা ডাস্টবিনে ফেলে। রুমে এসে মায়ের পাশে সোফায় বসে। তুরানি বেগম একটু অবাক সুরে বললেন, তোমার বাবা তোমার বিয়ের অ্যানাউন্স করলো, ব্যাপারটা কি? আমি তো এসবের কিছুই জানি না। আমিও কিছুই জানি না মাম্মা, বাবা এমন একটা ট্র্যাপে ফেলবে বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তবে আমারও মতামত একই। বয়স তো হলো, এবার বিয়েটা করে নাও। বিয়ের সংসার জীবনের একটা অংশ বাবা। আমি তো না বলিনি, কিন্তু তোমরা যাদের পছন্দ করো তাদের কাউকেই আমার পছন্দ হয় না মাম্মা। এক কথা বলে বলে আর কত নাকচ করবে? তোমার বাবা যত সম্বন্ধ এনেছে সবাই খুব সুন্দরী, উচ্চশিক্ষিত, উচ্চবংশীয়। দেখো তোমার সব বন্ধুদেরও বিয়ে হয়ে গেছে। আসিফের কিন্তু এখনো বিয়ে হয়নি। সবচেয়ে বড় কথা, তোমরা যে মেয়ে দেখছো ওগুলো আমার পছন্দ না। বাবা, সবাই সব দিক দিয়ে পারফেক্ট হয় না, আমাদের সেসব মানিয়ে নিয়ে জীবনসঙ্গীর সাথে জীবন পার করতে হয়। তোমার বাবাকেই দেখো, আমি যখন তোমার বাবাকে বিয়ে করি তোমার বাবা ছিল বেকার, আর আমার বড়লোক বাবা কখনো রাজি ছিল না আমাদের বিয়েতে। কিন্তু এখন দেখো, আমার বাবার চেয়েও তোমার বাবা আজ কতটা সাফল্যের পথে। আমাকে কি করতে বলছো? চিনি না জানি না, এক চোখের দেখায় বিয়ে করতে? মাম্মা, একবার চোখের দেখায় কি মানুষের রং চেনা যায়? তুমি একজন সফল মানুষ, তোমার জীবনসঙ্গীও তেমন ভালোই হবে। তুমি চিন্তা করো না, তোমার বাবার সম্মান, তোমার সম্মান জড়িয়ে আছে। এবার অ্যানাউন্স করে দেওয়া ডেটে আকদ না হলে কি হবে বুঝতে পারছো? এই জন্য তো বাবা এমনটা করলো। এখন আমার রেপুটেশন নিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে ভাবছে। তুমি চিন্তা করো না মাম্মা, আই হ্যান্ডেল দিস সিচুয়েশন। বাড়ির গেটে রাফসানের গাড়ি প্রবেশ করছে। শব্দে সারার ঘুম ছুটে যায়। উঠে বসে মাথায় ওড়না টেনে দেয়। রাফসান আর তাহিয়ান তখন গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভেতরে যাবে। সারা মৃদু পায়ে এগিয়ে সালাম দেয়। তাহিয়ান সারাকে দেখে অবাক হয়ে চেয়ে থাকে। রাফসান মির্জা ভ্রু কুঁচকে তাকায়। কে তুমি? ধন্যবাদ। পলাশ মির্জা আমার বাবা, আমাকে আপনার কাছে পাঠিয়েছেন সাহায্যের জন্য। এই নিন ওনার চিঠি।
আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি রিকোয়েস্ট করেছেন। দয়া করে যদি আমার থাকার ব্যবস্থা করে দিতেন আমি আপনার কৃতজ্ঞ থাকব। আচ্ছা, রাত অনেক হয়েছে, ভেতরে এসো, সকালে এ ব্যাপারে কথা বলবো। তোমার অবস্থাও ভালো নয়, রেস্ট করো, তারপর না হয় তোমার ব্যাপারে শুনবো। সারা হাঁপ ছাড়ে। তাহলে তার একটা থাকার ব্যবস্থা হবে। সে রাফসান সাহেবের সাথে ভেতরে প্রবেশ করে। একজন সার্ভেন্টকে ডাক দিয়ে সারাকে ইশারা করে। উনি বলে ওঠেন, এই মেয়েটির জন্য একটা রুম রেডি করে দাও এবং তার সঠিক যত্ন নাও। মেয়ে, তুমি ওনার সাথে যাও। জি স্যার, ধন্যবাদ। সারা সার্ভেন্টের সাথে চলে যায়। তাহিয়ান নিজের ঘরের দিকে এগোয়। মির্জা রাফসান ড্রয়িং রুমের সোফায় বসে ক্লান্ত হয়ে, তুরানি তখন পানির গ্লাস হাতে এগিয়ে আসে। সকাল 6টা। তুর্য ওয়ার্ক আউটের জন্য বাইরে তার বরাদ্দকৃত স্থানে এসে ব্যায়াম করছে, একটা ট্রাউজার আর গেঞ্জি পরে, ঘামে ভিজে শরীর। হঠাৎ শব্দে সে পেছনে ঘুরে সারাকে দেখে চমকে যায়। এই পিচ্ছি, তুমি এখানে কি করছো? রাতে বাহিরেই ছিলে। আপনি? আমারও একই প্রশ্ন। আপনি এখানে কি করছেন? আপনি নিশ্চয়ই এবারের কর্মচারী। অবশ্য বড়লোক বাড়ির কর্মচারীদেরও ভাবের কমতি নাই। সাত সকালে উঠে ব্যায়াম করে বেড়াচ্ছে, শুধু কাজে ফাঁকিবাজি করার ধান্দা। এই, তুমি কিন্তু বেশি বেশি বলছো। আপনি একটা খারাপ লোক। আপনার সাথে কথা বলার ইচ্ছেই আমার নাই, যত সব। সারা তুর্যকে পাত্তাই দিল না। তুর্যের ইগো হার্ট হলেও কিছুই বলল না। সারা তখন তুর্যকে অতিক্রম করে সুন্দর হলুদ সদ্য ফোটা একটা গোলাপের কাছে এলো। একটু ছুঁয়ে দেবে, তুর্য ধমকে ওঠে। স্টপ ইট, ফুল ছিঁড়বে না, ওটা আমার গাছ। ওই, আমি কি ফুল ছিঁড়ছি? অন্যদের নিজের মতো খারাপ মনে করেন নাকি? আমি বারণ না করলে তো তুমি ছিঁড়তেই যাচ্ছিলে। আমার ফুল গাছ টাচও করবে না। আপনার গাছ নাম লেখা আছে বুঝি? এটা এবারের মালিকের গাছ। আর শুনুন, আমি না এবারের মেহমান, তাই আমার সাথে ঠিকমতো কথা বলুন, না হলে আপনার নামে বিচার দিয়ে চাকরি থাকবে না। আচ্ছা, তুমি তো দেখছি ভিআইপি। তা শুনি, কোন দেশের মেহমান? আপনার বিশ্বাস হচ্ছে না তো? ঘুম থেকে সবাই উঠলেই দেখতে পাবেন। এই শোনো, তোমার ব্যান্ডেজ চেঞ্জ করে নিও। ভেতরে হয়তো ব্লিডিং হয়েছে, দেখেই আগলি মনে হচ্ছে। সারা তখন মাথায় হাত গেল। সত্যি তার মাথায় প্রচণ্ড ব্যথা। তবে বাস্তব জীবনের চেয়ে মাথার এই ব্যথাটা তার কাছে খুবই ক্ষুণ্ণ লাগলো। সারাকে ভাবনায় দেখে তুর্য আবারও প্রশ্ন করে, তোমার মাথায় এত আঘাত পেয়েছো কিভাবে? সেদিন রাতে তো জাস্ট কপালে একটু কাটা ছিল। সবটা হয়েছে আপনার জন্য। আপনি আমাকে ফেলে এসেছেন দেখেই আমার বাঁচার জন্য দৌড়াতে যেয়ে গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফেটে গেছে। ভাগ্যিস ওই রাতে আমি বেহুশের পরপর পুলিশ এসেছিল, না হলে তো মারাই পড়তাম। আর আপনি হতেন আমার খুনের প্রথম কারণ। এজন্যই কাউকে সাহায্য করতে নেই। পুলিশ ডেকেও সে আমাকেই দোষী ভাবছে। মেয়েটা, আপনি একটা খারাপ লোক। এই পিচ্ছি, কাকে তুমি খারাপ লোক বলছো? কে তোমার কি খারাপ করলো? তাহিয়ান আস্তে আস্তে শেষ কথাটুকু বলল। সারার মনে পড়ে গত রাতে মির্জা রাফসানের সাথে এই ছেলেটাও ছিল ভালো পোশাকে। তার মানে এটা ওনার ছেলেই হবে। সারা মাথায় ওড়না আরেকটু টেনে দিল। আমি আসলে এখানে ঘুরতে ঘুরতে এসেছি। এ পাশটা ভাইয়ের পছন্দের জায়গা। ফুলগুলো কত সুন্দর, তাই না? হ্যাঁ, আপনার ভাইয়ের রুচি অনেক সুন্দর। কিন্তু তুমি রাতে ঘুমাওনি? তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। আবার এত সকালে উঠেছো, কি ব্যাপার? কোনো অসুবিধা নেই, আমার সকালে ওঠার অভ্যাস, এই জন্য নামাজের পর বেরিয়েছি। আপনাদের বাসার সবাই ঘুম? সবাই ঘুম না, যে যা সকালে কাজে ব্যস্ত। তাছাড়া তোমার নামটা কি? সারা। আপনারা থাকুন, আমি আসছি। সারা ওখান থেকে চলে যায়। তুর্য তাহিয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তাহিয়ান তখনও সারার যাওয়ার দিকে চেয়ে আছে। কি ব্যাপার ছোট, তুই এখানে? সকালে তো ঘুম থেকে তোকে তোলাই যায় না। তোমার কাছেই এসছি, নতুন প্রোডাক্টের ব্যাপারে কিছু ডিসকাস ছিল। তোমাকে তো এখানেই পাবো এখনের জন্য। বাবা, এবার তোমার ব্যাপারে বেশ সিরিয়াস। আব্বুকে এমন প্ল্যান কে দিয়েছে? বলো, প্ল্যানটা কেমন হয়েছে? সুন্দর না? তোমার আকতের
নিউজের সাথে নতুন প্রোডাক্টের কানেকশান লাগিয়ে ব্যাপারটা এখন ভাইরাল টপিক। এত সেল বেশি আসবে, বেনিফিট 100-এ 100। আচ্ছা, খুবই ভালো প্ল্যান। আমি জানতে চাইছি প্ল্যানটা কে দিল? তোমার পছন্দ হয়েছে? আসল প্ল্যানটা আমি দিয়েছি। তাহলে এবার তুমি আমাকে রিওয়ার্ড হিসাবে চীন ট্যুরের টিকিট গিফট করতে পারো। আই ডোন্ট মাইন্ড। তুর্য দিল ধমক। মুহূর্তে তার মুখের চরিত্র পাল্টে যায়। রাগী ফেসটা শো হতেই তাহিয়ান নিজের জিভ কাটে। গেট লস্ট। তোর পরবর্তী 3 মাস নো ছুটি, নো ট্যুর। এটাই তোর রিওয়ার্ড। ভাইয়া, আরে ভাইয়া শোনো, ধুর, নিজের পায়ে নিজেই কুড়ুল দেয়া ঝুঁকি একেই বলে। চেয়েছিলাম এবার একটা জম্পাস ট্যুর দেব। আরে ভাইয়া শোনো তো। তাহিয়ান মন খারাপ করে বসে পড়ে। বেলা বাড়তেই মির্জা পরিবারের সবাই ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। কাজের লোকগুলো ব্যস্ত হাতে খাবার সার্ভ করছে। সারা তখন ওখানে আসতে সাহস পায় না, তাই চুপটি করে ঘরেই বসে থাকে। তার জন্য বলে রাখা সার্ভেন্টটা সারার সব দিকের খেয়াল রাখছে। সকালেই সে ব্যান্ডেজ পাল্টে দিয়ে সারার খাবার দিয়ে ওষুধ দিয়ে গেছে। খাওয়ার পর্বে মির্জা রাফসান বলে উঠলেন, তুর্য, তোমার মতামতের জন্য অনেক অপেক্ষা করছি, ফলাফল শূন্য। তাই এবার তোমার মাম্মা এবং আমি মিলে তোমার জন্য মেট সিলেক্ট করছি। আব্বু, তুমি আমার বিয়েটাকেও বিজনেস বানিয়ে ফেলছো। আমার কিছু আলাদা প্ল্যান থাকতে পারে, এটাও ভাবো নাই? বাবা, ভাইয়া কোনো মেয়ে পছন্দ করে না, আর ইনভেস্টিগেশন একদম ক্লিয়ার। তোর মুখ বন্ধ না করলে থাপ্পড় খাবি। আব্বু, আমি তোমাদের পছন্দ মতো বিয়ে করতে পারবো না। আমার সময় চাই। সময় তোমাকে অনেক দেওয়া হয়েছে, আর দিতে পারবো না। ঠিক করা 12 সেপ্টেম্বর তোমার আখত হবে, এটাই ফাইনাল। কিন্তু আর কোনো কিন্তু নয় তুর্য। গত রাতে তোমার আব্বুর সাথে ডিসকাস করেছি। আমরা দুজন মিলে অ্যাশকে ঠিক করেছে। মেয়েটা বিদেশি ডিগ্রিধারী, দেখতেও বেশ, তোমার সাথে সব দিক থেকেই মানাবে। মাম্মা, তুমিও যা ইচ্ছা করো, আমি আর কিছুই বলবো না। রাগ নিয়ে খাবার ফেলে উঠে চলে যায় তুর্য। তাহিয়ান মুচকি হাসে। রাফসান সাহেব দীর্ঘশ্বাস ফেলে। গত রাতের মেয়েটা কোথায়? খাবার টেবিলে ডাক দাও। একজন সার্ভেন্ট দৌড়ে গেলেন, সারাকে নিয়ে আসে। সারা তখন নোংরা কাপড় চেঞ্জ করে নিয়েছে, দেখতে অনেক স্নিগ্ধ লাগছে। এমনকি এমনি সে অনেক সুন্দরী। তাহিয়ান মুচকি হাসি দিয়ে পাশে বসার ইশারা করে। সারা বসে। তোমার কোনো অসুবিধে হয়নি তো মেয়ে? না স্যার। এই মেয়েটাকে, তোমার নাম কি মেয়ে? আমার নাম সারা। পলাশ মির্জা আমার বাবা। কুসুমপুর গ্রাম থেকে এসেছি। ও, পলাশ ভাইয়ের মেয়ে। তোমার মা বাবা ভালো আছেন? ওনারা ভালো আছেন ম্যাডাম। তোমার বাবার চিঠি আমি পড়েছি। তুমি তো অনেক ছোট, অফিসও কিছু রুলস আছে। তোমার জন্য আমি একটা পোস্ট ক্রিয়েট করে দেব। তাহিয়ান, তুমি তাহলে সারাকে নিয়ে অফিসে এসো, আর এ বাড়িতেই না হয় থাকো। ধন্যবাদ স্যার। ব্রেকফাস্ট করে নাও। আমরা শেষ, আমি উঠি। তুরানি, রুমে আসো তো, কিছু ফাইল সাইন করতে হবে। সারা এবং তাহিয়ান একসাথে অফিসে আসে। তাহিয়ান খুব গল্প করছে সারার সাথে, সারাও বেশ কথা বলছে। অল্প সময়ে দুজন বেশ ফ্রেন্ডলি হয়ে যায়। হঠাৎ সারা কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, সাথেই কোমর টেনে ধরে কেউ। ঘটনার আকস্মিকতায় সারা চমকে যায়। মাথার সাথে সাথে চোখ দুটো দেখছি নষ্ট করে ফেলছো। এমন কেয়ারলেস মানুষের এই অফিসে কোনো জায়গা নাই। ধাক্কা দিয়ে সারা তুর্যকে নিজের থেকে সরাতে চেয়েও পারল না। তুর্য নিজেই ছেড়ে দিল। তাহিয়ান ভয়ে আছে। তার ভাই এমন গায়ে পড়া মেয়ে মানুষ সহ্য করতে পারে না। অন্যদিকে সারা রেগে বোম। আপনি ইচ্ছে করেই আমাকে ধাক্কা দিয়েছেন। আমি দিয়েছি? হ্যাঁ দিয়েছেন। আচ্ছা, আপনার কি আমার সাথে কোনো শত্রুতা আছে? সবসময় আমাকে বিপদে ফেলতে চান কেন? এই মেয়ে, আমি কখন তোমাকে বিপদে ফেলেছি? তুমি নিজেই তো একটা বিপদ। অফিসে এসেছি, এখানেও আপনি আমার পথে এসেছেন। ধাক্কা দিয়ে অলমোস্ট ফেলেই দিয়েছিলেন, আর বলছেন আমি বিপদ। সারা, তর্ক করো না প্লিজ। আপনি লোককে ভয় পেতে পারেন তাহিয়ান, কিন্তু আমি পাই না।
আপনি জানেন না উনি কতটা খারাপ কেয়ারলেস একটা কাপুরুষ। ভাই রেগে লাল হয়ে গেছে। সারা চুপ হয়ে যাও, না হলে তোমাকে থাপ্পড় মারবো প্লিজ। ভাই এই লোককে আপনি এত সম্মান দিবেন না। হতে পারে আপনার বড়, কিন্তু সেই তো আপনাদের একজন কর্মচারী। তাই ভয় পাবেন না, এই ফাজিল লোককে আমি সাহায্য করব। ও রিয়েলি? আমিও দেখতে চাই তুমি কিভাবে আমাকে শায়েস্তা করবে। দেখুন, আজ আমার এই অফিসে প্রথম দিন, তাই মুড ভালো, এই জন্য আজকের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর আর ছাড় দিব না। সারা কথাটুকু শেষ করে তাহিয়ানের হাত টেনে ওখান থেকে চলে যায়। তাহিয়ান ভয়ে জমেই গেছে। সারা দূরে এসে হাঁপ ছাড়ে। এটা তুমি কি করছো সারা? ভাইকে রাগালে আমরা কেউ টিকিট পাবো না। আমাদের এই সব কিছু ভাইয়ের জন্য টিকে আছে। মানে? আরে যাকে তুমি কর্মচারী মনে করছো সেই সব কিছুর মালিক। বাবা তো শুধু নামমাত্র, সব কিছু তো ভাইয়ের জন্য। আমাদের সেই ছোট কোম্পানিটা আজ এত বড় হওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র ভাইয়ের মেধা পরিশ্রমের জন্য। কি বলেন? উনি আপনার সেই বড় ভাই? আই মিন মির্জা আহিয়ান? হুম। আউচ, আগে বলবেন না। ইসরে, এবার আমার কি হবে? আমি তো শেষ। তুমি তো বলার সুযোগ দাওনি আমাকে। তাছাড়া বাড়িতে ভাইয়ার সাথে তোমাকে সকালে দেখেছিলাম, ভেবেছি তুমি হয়তো জানো। দূর কলা, উনি একজন টপ বিজনেসম্যান হয়ে ঘুরে বেড়ান সাধারণ পোশাকে। আমি কিভাবে বুঝবো? এখানে সবাই, ইভেন আপনিও স্যুট টাই ছাড়া বাড়ি থেকে বের হন না। ভাইয়া সিম্পলভাবে চলাফেরা পছন্দ করে, এই জন্য তো উনি বেশি ফেমাস, সব মেয়েদের আকর্ষণ। শোনো, ভাইয়ার কেবিন ওইটা, তুমি যে সরি বলে আসো, না হলে যা রেগেছিল না জানি কি করবে। বাট ভয় করছে। ভয় নাই, আমি আছি, এখন যাও। সারা ভয়ে ভয়ে তুর্যের কেবিনে নক করে। অনুমতি পেয়ে ভেতরে আসতেই তুর্য হাত টান দেয়। নিজেকে সামলাতে সারা তুর্যের শক্ত বুকের ওপর পড়ে। নাকটা যেন থেতো হয়েছে তার। তুর্য দাঁত চেপে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ ট্রিট মি লাইক দিস? আমি আপনাকে তখনের জন্য সরি বলতে এসেছি, কিন্তু আপনি আবার আমাকে ব্যথা দিচ্ছেন। আমার হাত ছেড়ে দিন। তুর্যের সাথে এমন ব্যবহার করার সাহস কেউ পায় না, সেখানে তোমার মতো পিচ্চি মেয়ে। বারবার আমাকে অপমান করছো, বাজে কথা বলছো। সারা তুর্যের থেকে সরে আসতে চায়। তুর্য আরো শক্ত করে সারার হাত পেছনে মুড়ে ধরে। সারা লেগে আছে তুর্যের বুকে। এক হাত দিয়ে তুর্যের বুকে বারবার ধাক্কা দিয়েও এক চুল সরতে পারছে না। তুর্য বাঁকা হাসে। এতটুকু শক্তি দিয়ে আমার সাথে লড়তে আসছো? প্লিজ ছেড়ে দিন। আই এম সরি, আমি জানতাম না আপনি মির্জা স্যারের বড় ছেলে। তুমি একটা ছেলে মানুষকে বারবার অপমান করেছো, পরিণতি কি হবে না ভেবেই তোমাকে এক চুল ছাড় দিব না। দেখুন, আমি এক কান ধরে সরি বলছি, তারপরেও আমাকে ছেড়ে দিন। আসতে পারি? তুই কি বিজি? হায় হায়, এটা আমি কি দেখছি? মির্জা আহিয়ান তুর্যকে বুকের এক রূপসী নারী। একটা ছেলের আগমনে তুর্য দ্রুত সারাকে ছেড়ে দিয়ে সোজা নিজের চেয়ারে যেয়ে বসে পড়ে। সারা লজ্জায় থ হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা আসিফ, তুর্যের ফ্রেন্ড। সারার কাছে এসে মুচকি হাসির সাথে হাত বাড়িয়ে দেয়। সারা হাত মেলায় না। হায়, আমি আসিফ। আমি সারহা, বাবা পলাশ মির্জা, মা রেহেনা বেগম, গ্রাম কুসুমপুর, রাইট? আপনি কিভাবে জানেন? ওই দিন রাতে হসপিটালে ভর্তির পর আমি তোমাকে বায়োডাটা বের করে দিয়েছিলাম, তাই তো হসপিটাল কর্তৃপক্ষ তোমার বাবাকে খবর পাঠাতে পেরেছিল। খবর পেয়ে উনি সকালে আসেন তোমার কাছে। ও, ধন্যবাদ। আপনি তাহলে ওই দিন আমার জীবন বাঁচিয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানুষের জীবন বাঁচানোই আমার কর্ম। তোদের জাতীয় পরিচয় পর্ব শেষ হলে জানতে পারি এখানে কেন এসেছিস? আরে গুরু, রাগ করছিস কেন? একটু কথা তো বলছি। তো সারাহা, এখন তোমার কন্ডিশন কেমন? মাচ বেটার নাও। গুড, কিন্তু এখানে তোমার সাথে দেখা হবে ভাবিনি। তোদের কথা বলার হলে আমার কেবিন থেকে বেরো, আমার কাজ আছে। আর এই পিচ্চি, তোমার কোনো কাজ নাই? অফিস এসেছো কি ঘুরে বেড়ানোর জন্য? আপনার সাথে পরে কথা হবে ভাইয়া, আমি আসি। ভাইয়া ডেকে তো মাথা ব্যথা করে দিল। সারা আর পেছু ফেরে না, সোজা বেরিয়ে যায়। তুর্য রাগ নিয়ে অফিসের দিকে চেয়ে আছে। আসিফ অপোজিট চেয়ার টেনে বসে পড়ে। ব্রো, এত রেগে যাচ্ছিস কেন? প্রেমে ট্রেমে পড়েছিস নাকি?
এরকম একটা মেয়ের প্রেমে পড়বো আমি? নো ওয়ে। বাট এসে তো দেখছি দুজনই চিপকে আছস। কি কাজে আসছিস বল। আঙ্কেল আসতে বলেছে 12 তারিখে শপিংয়ের জন্য। আসিফের হাসি তুর্যের সহ্য হলো না, ঠাস করে কলম মেরে দিল মাথায়। আসিফ সরে যাওয়ায় কলম ফ্লোরে পড়ে শব্দ হলো। তবুও আসিফের বিদ্রুপের হাসি কমে না। আমার সাথে মশকরা করতে আসলে বেরিয়ে যা, মুড ভালো নাই। তা বললে তো হবে না। বিয়া করবা বন্ধু আর শপিং করবা না, তা তো হবে না। আর মাত্র 5 দিন বাকি। ওদিকে তোমার হবু বউ এসে অপেক্ষা করবে। হাতের কাজ শেষ করে আঙ্কেল তোকে নিয়ে যেতে বলেছে। দেখ, তোর বিয়ের জন্য আমি 7 দিন ছুটিও নিয়েছি। গো টু হেল। আমি যাব না কোনো শপিংয়ে। বাবাকে বলে দে আমার হাতে কাজ আছে, এখন ফালতু সময় নাই। আরে আরে, এত বিজি হলে হবে? শহরের টপ বিজনেসম্যানের বিয়ে যদি সাদামাটা হয় পাবলিক মানবে? ভাই ভাই, আঙ্কেল তো অ্যারেঞ্জমেন্ট করেছে ভালোই, তোর দায়িত্ব আমার উপর দিয়েছে, যেতেই হবে। আসিফ, বিরক্ত করিস না তো। তুই না গেলে না যা, আমি গেলাম সারার সাথে একটু আড্ডা দিয়ে আসি। মেয়েটাকে জোশ লাগছে। ভাবছি তোর বিয়ের পর আমিও এবার বিয়েটা করে নেব। আর কতদিন সিঙ্গেল থাকবো বল? আসিফ উঠে চলে যেতে নেয়। তুর্য দাঁড়িয়ে পড়ে। বস, কফি অর্ডার দেই। তোর কফি খেতে খেতে আমি হাতের কাজগুলো শেষ করে একসঙ্গে বেরোবো। আরে না, তুই না বললি যাবি না? আমি আঙ্কেলকে বলে দিব তোর সময় নাই। আমি একটু যাই, সারার সাথে কথা বলে আসি ভাই। এখন আমার মুড হয়েছে যাব, মানে যাব। আর ওই মেয়ের সাথে তোর এত কিসের কথা? তাছাড়া তোর সাথে ওর যায়? তোদের বয়সেরও লং গ্যাপ। এমন মেয়ে তোর জন্য পারফেক্ট নয়। সে আমি বুঝে নিব, তুই তোরটা দেখ। তুই তোর কাজ শেষ করে বের হ, আমি বাহিরেই আছি। আসিফ বেরিয়ে যায়। তুর্য বসে পড়ে নিজের চেয়ারে। সে মনে মনে ভাবে সারার ব্যাপারে। তার এমন মনোভাব এবং ব্যবহার সবটাই বাচ্চামি ছাড়া কিছুই নয়। এখন তো তার এমন বাচ্চা ভাবনার বয়সও নয়। তুর্য আর কাজে মনোযোগ দিতে পারে না। সে পকেটে দুহাত গুজে বেরিয়ে আসে কেবিন থেকে। তাহিয়ানের কেবিনে ওরা 3 জন বসে বেশ গল্প সল্প করছে। তুর্যকে আসতে দেখে 3 জনই চুপ হয়ে যায়। এত দ্রুত তোর কাজ শেষ? আর কিছু থাকলে কর, আমাদের হাতে সময় আছে। চল, আমার কাজ শেষ, এসে বাকিটা দেখব। ও আচ্ছা, সারা চলো। 1 মিনিট, সারা কোথায় যাবে? আমিও যাব ভাইয়া, বাবা আমাদেরও যেতে বলেছে, কিন্তু তোমার ফেস দেখে মনে হচ্ছে আমাদের তুমি নেবে না। আব্বু বললে চল, আমি আর কি বলবো, সব তো আব্বুর মতামতই হচ্ছে। গটগট শব্দ তুলে তুর্য বেরিয়ে যায়। গাড়ির ব্যাক সিটে বসে পড়ে। তাহিয়ান এসে ওর পাশে বসে। তুর্য ভ্রু কুচকায়। সে ভেবেছিল সারা মেয়ে মানুষ, ওকে হয়তো পেছনে বসতে দেবে। কিন্তু তাহিয়ানকে দেখে তুর্য খুশি হতে পারে না। তাহিয়ান তুর্যের নজর দেখে মেকি এসে বলে ওঠে, আসিফ ভাইয়া বলেছে আমাকে এখানে বসতে, সারা সামনে বসবে, আসিফ ভাইয়া ড্রাইভ করবে। সারা অসুস্থ, তুই সামনে যা, ওকে এখানে পাঠা। পরে কোনো অসুবিধা হলে আব্বু তোকেই ধরবে। তাহিয়ানও ভেবেছে তুর্যের কথা সত্য। সামনের চেয়ে পেছনের সিটে আরাম করে বসতে পারবে সারা। তাহিয়ান সামনে চলে যায়। আসিফ সারা পরে আসে। আসিফ সারাকে সামনে বসাতে চেয়েও পারে না। বাধ্য হয়ে মন খারাপ করে ড্রাইভার সিটে বসে আসিফ। শপিং মলে পৌঁছাতেই দেখে অলরেডি দাঁড়িয়ে আছে এশ নামের মেয়েটা। ওয়েস্টার্ন ড্রেসে, কালারফুল চুল আর বড় বড় নেল ডিজাইন হাই হিল পরে তাকে তুর্যের সমান লম্বা মনে হচ্ছে। আসিফ হাত নাড়ে। হ্যালো এস, কি খবর? ফাইনালি তোমরা এসেছো। আমি অনেক সময় ওয়েট করেছি। কেমন আছো তুর্য? আই এম ওকে। তাহিয়ান ভাইয়া, এটাই ওই মেয়ে। কি নির্লজ্জ দেখেন, কেমন ড্রেস পরে আছে। হাতের নখ দেখে মনে হচ্ছে রাক্ষস। তুমি ঠিক বলেছো সারা, কিন্তু জোরে বলো না, শুনতে পেলে তোমার হাল খারাপ করবে মির্জা আহিয়ান তুর্য। আমাদের গ্রাম হলে এই মেয়েকে পাগল বলে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিত। আর গ্রামের শাপলা চাচি দেখলে তো হইছে, এই মেয়ের বিয়েই হতে দিত না। যত সম্বন্ধ আসতো চাচি তাদের সামনে বদনাম করতে করতে হাঁপিয়ে যেত। ইন্টারেস্টিং, বাট এখানে এসব নর্মাল। হাই সোসাইটির লোকজনের চলাফেরা একটু ডিফারেন্ট। তুমি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আসিফ, আমার হাতে টাইম কম। তোদের যা শপিং 30 মিনিটে শেষ কর।
অ্যাশ এগিয়ে এসে তুর্যের হাত ধরতেই তুর্য নিজের হাত ছাড়িয়ে নেয়। অ্যাশ হাসার চেষ্টা করে। মাত্র 30 মিনিটে কিভাবে হবে তুর্য? আমার একটা ড্রেস চুজ করতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। ট্রায়াল দিব, দেখবো, তারপর না সুন্দর লাগবে। আরে এস, চিন্তা করো না। ফার্স্টে আমরা ভেতরে যাই, তারপর দেখা যাবে। এসো। আঙ্কেল কিন্তু তোমাদের ড্রেসের দায়িত্ব আমাকে দিয়েছে। এখন বলো, তুমি শাড়ি নেবে নাকি লেহেঙ্গা? শাড়ি? সো ওল্ড। আসিফ ব্রাদার, এখানে মেয়েরা শাড়ি পরে নাকি? তবে তুমি পরবে না আমার ধারণাতেই ছিল। এনিওয়ে, মির্জা আহিয়ানের ওয়েডিং ড্রেস হবে লেটেস্ট ব্র্যান্ড নিউ কাপল ড্রেস। চলো দেখি কোনটা তোমার পছন্দ হয়। আসিফ বেশ বিরক্ত। অ্যাশ তার দুজন মেয়েড এনেছে সাথে, তাদের সাহায্যে ড্রেস পরে পরে ট্রায়াল দিচ্ছে। তুর্য আনমনে বসে নিজের ফোন স্ক্রল করে যাচ্ছে। তাহিয়ান ছেলেদের পোশাকের ওয়ার্ল্ডে যে পোশাক চুজ করছে। সারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর কত সময় লাগবে আসিফ? তোর বউয়েরই তো কিছু পছন্দ হয় না। এই নিয়ে 4টা ড্রেস পরে দেখে একটা সমস্যা একটা সমস্যা বের করেছে। এখন আবার আরেকটা নিয়ে চেঞ্জিং রুমে গেছে। ওকে, তুই এখানে থেকে হেল্প কর, আমি 5 মিনিটে আসছি। আরে শোন, তুই আমাকে ফাঁসিয়ে যেতে পারিস না বন্ধু। শোন না, বিয়েটা তোর। সারা চুপচাপ দূরে দাঁড়িয়ে আছে। তুর্য কথা শোনে না। সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে ফোনটা পুড়ে নেয়। সারার কাছে এসে একটা হাত টেনে বেরিয়ে আস্তে আস্তে বলে, এখানে খাম্বার মতো দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা না করে আমার সঙ্গে চলো। আরে আরে কি করছেন? আমার হাত ছাড়ুন, কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবে। এত প্রশ্ন করো কেন? সারা আর কথা বলে না, তুর্যের সাথে পা মেলায়। তুর্য হাত ছাড়ে না। কিছু দোকান পেরিয়ে একটা দোকানে যায়। কর্মচারী তাসরিফ দৌড়ে আসে। স্যার ভালো আছেন? আসেন স্যার, বসেন। কি খাবেন? একটা শরবত আর একটা রং চা। এখনই আসছি। উনি কি আমাদের ম্যাডাম? তোমার কি খবর তাসফিস? ভালো স্যার। স্যার কি নেবেন আজ? ম্যাডামের জন্য ভালো কিছু ড্রেস আছে, দেখাবো? বসেন, আমি দেখাচ্ছি। তাসরিফ চা শরবত আনার জন্য লোক পাঠিয়ে সুন্দর ড্রেসগুলোর গাঁটি ধরে নিয়ে আসছে। সারা তুর্যের পাশে চেয়ারটায় বসে ফিসফিস করে বলল, এখানে আপনার পরিচিত? হ্যাঁ, তোমার কি কি লাগবে ওকে বলো। এসেছো থেকে তো তোমাকে মেয়েদের কাপড় ছাড়া পরতে দেখি নাই। তুর্যের কথায় সারা লজ্জা পায়। সে যে বাড়ি থেকে কোনো কাপড় নিয়ে আসেনি, তার মা তাকে সেই সুযোগটুকুই দেয়নি। আর বাবার কাছ থেকে আনা সামান্য টাকা সে কাপড় কিনে নষ্ট করতে চায়নি। বাড়ির কথা মনে পড়তে সারার মনটা খারাপ হয়। তবু সে তুর্যকে বুঝতে দেয় না। আমার কিছুর প্রয়োজন নাই, শুধু শুধু আপনি কেন আমার জন্য খরচা করবেন? আমি চাকরি করে যেটা পাবো ওটা দিয়ে না হয়। সব সময় বেশি কথা বলো। এত চিন্তা এত ছোট মাথায় কোথায় রাখো? চুপচাপ নিয়ে নাও। ঠিক আছে, তাহলে সব ঋণ একদিন আপনাকে শোধ করে দিব। পরিশোধ করার কথা বলছো? সেটা আমি সুদে আসলে নিয়ে নিব। আফটার অল আই অ্যাম এ বিজনেসম্যান। এত কাপড়ের মাঝে কোনটা নিব বুঝতে পারছি না। ওকে, আমি সিলেক্ট করে দেই। তুর্য কয়েকটা ড্রেস উল্টে পাল্টে দেখে 4টে ড্রেস সিলেক্ট করলো। তত সময়ে চা শরবত এসেছে। দুজনে পান করে নিল। এগুলো তোমার উপর সুন্দর লাগবে। এত নিবেন না, দুটোই যথেষ্ট। আমি মনে করি 4টাও অনেক কম। আরও কিছু দেখব, ওদিকটাই চলো। স্যার কিছু বেশ শাড়ি কালেকশন এসেছে, যদি আপনি বলেন। দেখাও, যা তোমার ম্যাডামের পছন্দ হয়। সারা শাড়ি পরতে জানো? মায়ের শাড়ি কয়েকবার লুকিয়ে পরেছি। আবার আমাদের গ্রামীণ মেলায় শাড়ি পরে যেতাম। আমার বাবা আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল, বাট ওটা আমার কপালে নাই। মা সেটা পুড়িয়ে দিয়েছিল। এরপর আর কখনো পরা হয়নি। তাসরিফ, ওই কালোটার সাথে আর দুটো দাও। জি স্যার, আপনার তো সব সময় কালো রংটাই পছন্দ। ম্যাডামের শাড়ির সাথে মিলিয়ে আপনার দুটো পাঞ্জাবি দেই। ওকে, বিল করে আনো। ওরা বেরিয়ে পাশের শপে যায়। এভাবে 4-5টা দোকানে ঘুরে অনেক জিনিসপত্র কিনে গাড়ির ব্যাকে রেখে এসদের কাছে ফিরে আসে। সারাকে রেখে তুর্য বেরিয়ে যায়। সারহা, তোমরা দুজন কোথায় গেছিলে? বুঝলে সারা, বড় লোকের ব্যাপার স্যাপার দেখো।
এর সব ওয়েডিং ড্রেস নেওয়া শেষ হলো, মাত্র একটা আরও নেওয়া বাকি। আমি তো বোরিং হচ্ছি, ওদিকে তুর্য চলে গেছে। তাহিয়ান এখন নাকি তোমাকে নিয়ে যাবে, আমি এখানে ফেসে গেছি। সারা চলো, আমার হয়ে গেছে। এদিকটা আসিফ ভাইয়ার সামনে নেবে। আমার অফিসে অনেক কাজ পড়ে আছে, আর তোমার ও ফার্স্ট দিন, অনেক ঝামেলা। পুরো কান ধরলাম, আর কোনো বন্ধুর বিয়ের দায়িত্ব নেব না। হা হা হা। আসিফ ভাইয়া মনে করে ডিনার করে নিয়েন। সবে তো সকাল, এখনই ডিনার? তোমার কি মনে হয় এই মেয়ের শপিং আজকে একদিনে শেষ হবে? সামনের দুদিনও রুটিন করে আসবে দেখো। আর আজ বাড়িতে ফিরবেই রাতে। চলো তো আমরা যাই, আমার কেনাকাটা শেষ। তবে আপনার ভাই চলে গেছে, মেয়েটি কিছু মনে করবে না? আরে না, ওর জন্য ভাইয়া 30 মিনিট বসেছিল, এটাই অনেক। এসব ফালতু কাজে ভাইয়া টাইম ওয়েস্ট করে না। আচ্ছা, তোমার জন্য একটা গিফট কিনেছি, নাও। বড়লোকদের বিয়ের টেনশন থাকে কাজের লোকদের ওপর, ইভেন্ট ম্যানেজারদের ওপর। তাই বিয়ের আগের দিন পর্যন্ত বোঝা যায়নি যে এ বাড়িতে বিয়ে। বাড়িটাও সুন্দর করে সাজিয়েছে, তবে বিয়ের আয়োজন সব 5 স্টার হোটেলের করা হয়েছে, নামি দামি লোকে ভরপুর 12 তারিখের সন্ধ্যায়। তুরানি, তোমার ছেলে এখনো কোথায় কি করে বেড়াচ্ছে বলো তো? সে কি জানে না আজ তার আখত? কি করে বলবো, আসিফ আছে ওর সাথে। বাড়ি থেকে তো বেরিয়েছে সেই সকালে, এখন দুপুর গড়িয়ে সন্ধ্যা, বউদের আসার সময় হয়ে গেছে। আজ যদি তোমার ছেলে বিয়ে না করে পালিয়ে যায়, আমার মান সম্মান সব শেষ। বুঝতে পারছো কি হবে? এতে জার্নালিস্ট এখানে, এতে মেহমান, সবার সামনে আমার নাক কাটা যাবে। বাবা আমাকে কেমন দেখাচ্ছে বলো? তোমার ভাই কোথায়? এসদের পরিবারে এখনই এসে পড়বে। ঠিক আছে, স্টেজে যাও, সবার সাথে কথা বলো, পরিচিত হও। তোমার ভাই তো কখনো এগুলো পছন্দ করে না, বাট লোকজনের সাথে পরিচয় না হলে, কথা না বললে বিজনেস টেকাতে কষ্ট। যাও তো, হারছে ভাই ভক্ত। আমি ওদিকটা যাচ্ছি। তখন পলাশ মির্জা এবং ওনার স্ত্রী এবং ছোট কন্যা সূচি এসে উপস্থিত হলো। রাফসান অনেকদিন পর বাল্যকালের বন্ধুকে দেখে বুকে আলিঙ্গন করলেন। কেমন আছো স্যার? আরে কিসের স্যার, তুই কি আমাকে ভুলে গেছিস? না মানে আপনি এখন আমাদের গ্রামের বন্ধু নাই, অনেক বড় হয়েছে, লোকে শুনলে কি ভাববে তাই। পর করে দিয়েছিস, কিন্তু আমি তোদের ভুলিনি। শুধু যাওয়ার সময়টা পাও না, তোরা তো আসতে পারিস। আর এসব আপনি আগে ছাড়তো। আমি ওনার স্ত্রী ভাই, আর এটা আমাদের একমাত্র মেয়ে সূচি। আপনি ভালো আছেন? সেদে কথা বলা রেহানার দিকে তেমন গুরুত্ব দিলেন না রাফসান। পলাশের চিঠিতে সে এই মহিলা সম্পর্কে ধারণা পেয়েছেন দেখে অল্প কথায় এড়িয়ে গেলেন। পলাশের থেকে বিদায় নিয়ে অন্য মেহমানের কাছে গেলেন। দেখেছো কি ভাব তোমার বন্ধু? বড়লোক হয়েছে তো কি হয়েছে, আমাদের সাথে ভালো করে কথা বললো না? বলো তো, তোমাকে কত করে বলছি এই দাওয়াতে আসবা না, তুমি যে দেখি এসেছো। কত বড়লোক শুনেছি, তোমার বন্ধু আর বড়লোকদের বিয়েও দেখিনি, তাই তো এসেছি দেখতে। আর এখানে সবাই বড়লোক মানুষ। এদের মধ্যে যদি কেউ সূচিকে পছন্দ করে, বুঝতে পেরেছো, আমাদের তো কপাল খুলে যাবে। তখন তোমার ওই এক ল্যাংড়া পা নিয়ে চায়ের দোকান দিয়ে বসে থাকতে হবে না? বেশি লোভ করা ঠিক নয় রেহানা। তুমি চুপ করো তো, আমরা ওই দিকটা একটু ঘুরে দেখি। আয় তো সূচি। এই সুযোগ রাফসানের কাছ থেকে শুনতে হবে সারার কোথায়। যদি বিয়েতে আসে তাহলে ওর মা দেখে ফেললে আমার আর রক্ষা হবে না। মেয়েটা সেই এসেছে, আর খোঁজও নিতে পারিনি, দেখে যাই। সময় পেরিয়েছে, কনেপক্ষ এসে পৌঁছেছে, ওয়েটিং রুমে অপেক্ষা করছে, অথচ তুর্যের কোনো খোঁজ নেই। চিন্তায় রাফসান ফোন করছে তুর্যের বডিগার্ডদের কাছে। ওনারা বলেছে তুর্য আসছে। রাফসান সাহেব মেহমানদের সাথে কথা বলছেন। এমন সময় কালো গাড়িটা হোটেল গেটে এসে থামে, সাথে আরো 2টা গাড়ি। ওগুলোকে বডিগার্ড কালো লাল মিশেল
কারুকাজের শেরওয়ানি পরে মাথায় পাগড়ি বেঁধে তুর্য নিজের দুটি ছাড়তে ছাড়তে হল রুমে প্রবেশ করছে। লোকজন, ক্যামেরা সব তুর্যের ওপর। পাশে হেঁটে আসা আসিফ বা সারার সাথে আরও কিছু তুর্যের ফ্রেন্ডদের ওপর কারোর নজর নাই বললেই চলে। রাফসান সাহেব এগিয়ে আসেন। রাত 7টায় ইভেন্ট শুরুর টাইম, আর তুমি এত লেট, কোথায় ছিলে? আব্বু, আমি আপনার ঠিক করা টাইমে বিয়ে করেছিলাম, তারপর এখানে পৌঁছাতে কিছু সময় লেগে গেছে। মানে কি বলছো তুমি? তোমার বিয়ে তো আজ এখানে হবে অ্যাশের সাথে। অ্যাশ কখন পৌঁছে গেছে? তোমার অপেক্ষায় আমরা সবাই। এ ব্যাপারে সরি আব্বু, আমি সারাকে বিয়ে করে এসেছি। রাফসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সারা ভয়ে কাঁপছে, মাথা নিচু করে আছে। তুর্য সারার এক হাত চেপে ধরে আছে। তুর্যের লো কথাগুলো পাশে থাকা কয়েকজন মাত্র শুনে গসিপ শুরু করলো। মহল সন্দেহজনক হলে তুরানি এগিয়ে আসে। সবটা শুনে সেও যেন চুপসে গেছে। অন্যদিকে তুর্যের আসার খবর পেয়ে অ্যাশ রুম থেকে বেরিয়ে এসে সারার হাত ধরে দূরে দাঁড়িয়ে থাকা তুর্যকে দেখে সে এগিয়ে আসে। তুর্য, তোমার আসতে এত লেট হলো? আমি সেই কখন থেকে ওয়েট করছি। দেখো তো আমাকে এই লুকে কেমন লাগছে। এস, তোমার সাথে কিছু কথা আছে, ভেতরে চলো। তোমার সাথে এখন কি কথা বলবো? আকদের সময় হয়ে গেছে, কথা পরেও বলা যাবে। লোকজনদের ওয়েট করানো ঠিক নয়। সেই ব্যাপারেই বলবো, তুমি রুমে চলো। বাবা প্লিজ মাথা গরম করো না, সবাই দেখছে। তুর্য, তোমার থেকে এটা আশা করিনি। তোমার যদি এই রাস্তার মেয়েকে এত পছন্দ, তাহলে আগে কেন আমাদের জানাওনি? আমি সময় চেয়েছিলাম মাম্মা, তোমরা আমাকে জোর করেছো, বাধ্য হয়ে আমাকে এমন একটা পদক্ষেপ নিতে হলো। তুরানি, এখন তর্ক করার সময় নয়, চলো এসের বাবা মায়ের কাছে। রাফসান সাহেব হাত জোর করে মাপ চেয়েছেন। অ্যাজ আসিফের থেকে বিয়ে ভাঙার কথা শুনে সেন্সলেস হয়ে গেছে। তুর্য সারার হাত ধরে স্টেজে এসে সবার সামনে তাকে বউ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। পলাশ সাহেবের চোখে খুশির পানি, আর রেহানা বেগমের চোখে আগুন। পরিস্থিতি বেশ ট্রেন্ডি হিসেবে লোক দর্শকে ধরা দিয়েছে। নিউজের হেডলাইনে লেখা হচ্ছে, শহরের টপ বিজনেসম্যান আহিয়ান তুর্যের নাটকীয় বিয়ের নানান কথা। পজিটিভ নেগেটিভ কোনো কথাই যেন তুর্যকে গুড়িয়ে দিতে পারে না। ইভেন্ট শেষ হলো। মেহমান আপ্যায়নের পর সবার বিদায়ের সাথে এস তখনও হোটেলের রুমে কান্নায় ভেঙে পড়েছে। এসের বাবা মা তাকে জোর করে নিয়ে যাচ্ছে। তুর্য সারাকে নিয়ে বাড়িতে প্রবেশ করছে। আমার ভয় করছে, আপনি এমন একটি কাজ করবেন কেউ আশা করেননি, আর আমাকেও আপনি ব্ল্যাকমেল করেছেন। সব আপনার প্ল্যানের অংশ। আমি কোনো ক্লিয়ারেন্স দিতে চাই না, চুপচাপ আমার ঘরে আসবে। এখন থেকে তুমি এই বাড়ির বড় বউ। আপনার বাবা মা। ওদের কথার মাঝে বাড়িতে আসে তুর্যদের পরিবার। তুরানি বেগম এসেই সারার মুখে একটা থাপ্পড় মেরে দিল। অসুস্থ সারার মাথাটা ঝিম ধরে যায়। তুরানি রাগে ফেটে পড়ে। ছোট লোকের বাচ্চা, এই ছিল তোর মনে? আমাদেরকে আমাদের পরে আমাদের পেটে ছোড়া মেরেছিস, আর এখনো স্টিলে বাড়িতে ঢুকছিস? মাম্মা, সারা কোনো ভুল করেনি, তুমি চুপ করো। এই মেয়ে কি দেখিয়েছে তোমাকে? আমাদের মান সম্মানের কথা একটাবার ভাববে না? এই সব রাস্তার মেয়েদের স্বভাব এমনই। দুদিনের জন্য বাড়িতে এসে আমার ছেলেটার মাথায় নষ্ট করে দিয়েছে। আব্বু, তুমি প্লিজ মাম্মাকে চুপ করতে বলো। আমি কিন্তু এসব সহ্য করব না। আর এখনো স্টিল এই বাড়িতে ঢুকছিস? কি করবে তুমি? তুমিও শুনে রাখো, এই মেয়েকে কিছুতেই আমি মেনে নেব না। এই বাড়িতে এই মেয়ের জায়গা নেই। তুমি জানো ওর জন্ম পরিচয়? ও একটা জারজ বাচ্চা। এমন একটা মেয়েকে তুমি বউয়ের মর্যাদা দেবে? আমি সব জেনেই ওকে বিয়ে করেছি মাম্মা। তুরানি সোফায় বসে পড়ে। এই মেয়ের প্রতি তার ছেলের এত টান দেখে তিনি আর কথা বলার শক্তি খুঁজে পান না। হঠাৎ এমন বিয়ে তিনি মেনেও নিতে পারছেন না। ভেতরে হাঁসফাঁস লাগে তার। রাফসান সাহেব চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। সারা কাঁদছে। তুর্য সারার হাত টেনে নিজের ঘরে চলে আসে। আজ সকালের ঘটনায় সারা মনে করে, এই সারা, তোমাকে বলেছি না তৈরি হতে, আমি বেরোবো। কিন্তু কোথায় যাবেন আমাকে নিয়ে? গেলেই তো দেখতে পাবে। চুপচাপ চলো, আজ আবার আমার বিয়ে লেট হয়ে যাবে। ঠিক আছে, আঙ্কেল আন্টিকে বলে আসছি। প্রয়োজন নাই, ওনারা সবাই বিজি, তুমি চলো। তারপর তুর্য সারাকে নিয়ে বেরিয়ে পড়ে।
বলা বাহুল্য তুর্যের বডিগার্ডগুলো সবসময় তুর্যের সাথেই থাকে। নামকরা বিজনেস টাইকুন সে, তার শত্রুর অভাব নাই, তাই সেফটি ফার্স্ট। সকাল থেকে তুর্য সারাকে নিয়ে অফিসেই কাজ করে কাটায়, লাঞ্চ করে, তারপর হাতের কাজ শেষ করে বের হয় সোজা কাজী অফিসের কাছে। সারা, আজ আমাদের বিয়ে। হ্যাঁ, সে তো জানি আজ আপনার বিয়ে, কিন্তু আপনি কিনা আমাকে সাথে করে নিয়ে অফিসের কাজ করে বেড়াচ্ছেন। ওদিকে হয়তো সবাই আপনার অপেক্ষা করছে। আমি তোমাকে বিয়ে করতে চাই, এসব আমার পছন্দ নয়। কি বলছেন এসব? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আপনার মতো বড়লোক ছেলের সাথে আমাকে মানাবে না। তোমার সম্পর্কে সবই জানি। তুমি পলাশ আঙ্কেলের মেয়ে, বাবার বাল্যকালের বন্ধু উনি। ভুল জানেন। আমি নিজেই জানি না আমার বাবা মাকে। আমাকে আমার বর্তমান বাবা, যে কিনা আপনার পলাশ আঙ্কেল রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, ওনার দীর্ঘদিন সন্তান হতো না। এর জন্য পরে আমাকে এই মেয়ের মতন লালন পালন করে বড় করেন। আমি কখনো কষ্ট বুঝিনি, কিন্তু যখন আমার বয়স 5 তখন মা কনসিভ করেন। সূর্যের জন্মের পর আমি হয়ে গেলাম সেই রাস্তার মেয়ে, মায়ের দু চোখের বিষ। সারার চোখে পানি গড়িয়ে পড়ে। তুর্য আলতো হাতে মুছে দেয়। তুমি যার সন্তানই হও, তুমি পলাশ আঙ্কেলের পরিচয়ে বড় হয়েছ। তোমার জন্ম নিয়ে সমস্যা নেই, তোমাকে জাস্ট আমি ভালোবেসে ফেলছি। তোমার শুনতে অকওয়ার্ড লাগলেও এটাই সত্য। দয়া করে এসব বলবেন না। আমি আপনার সাথে নিজেকে জড়িয়ে আমার জীবন আরেকবার অন্ধকার ঘরে বন্দি করতে চাই না। আমি তুর্য যা চাই তা সবসময় হাসিল করে থাকি। চলো বিয়ে করব। আপনাকে বললে বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়ে করতে চাই না। তুমি যদি আমাকে এই মুহূর্তে বিয়ে না করো, আমি তোমাকে মির্জা মহল থেকে বের করে দিব। তোমার জীবন আবারও ওই অন্ধকারে আটকাতে আমার সময় লাগবে না। সাথে তোমার পরিবারের সবাইকে পথে বসাতে পারি। তোমার কি আমাকে ভয় করে না? আপনি এমনটা করবেন না, দয়া করুন আমার উপর। সারার দিকে স্থির চেয়ে। আমি অ্যাড্রেস সেন্ড করছি, ওই পরিবারের কাউকে ছাড়বি না। সব কয়টাকে ধরে আটকে রাখ, বাকিটা পরে জানাচ্ছি। ভয়ে সারা তুর্যের হাত ধরে। আমি রাজি, আপনাকে বিয়ে করব, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না দয়া করে। বিয়ে তো তোমাকে করতেই হবে। তুর্য যখন চেয়েছে তুমি বিয়ে করবে, বাট ভালো কথাই না করলে আমি বাঁকা পথ বেছে নিতে বাধ্য হব। আমি করব বললাম তো। বিয়ে করতে আমি রাজি, তবু আমার পরিবারকে কিছু করবেন না। গুড গার্ল, সবসময় আমার বাধ্য হয়ে থাকবে, তাহলে কোনো প্রবলেমে পড়বে না। উইন্ডোতে টোকা পড়ে। আসিফ এসেছে বাইক করে। তুর্য ডোর খুলে দেয়। দোস্ত, এখন একবার ভেবে দেখ ব্যাপারটা আদৌ ঠিক হবে কিনা। তোকে যে কাজ দিয়েছি শেষ। দুজনেই বিয়ে আয়, সব রেডি আছে দোস্ত। বিনা বাক্যে তুর্যকে কাজী অফিসে বসে কবুল বলে বিয়ে করে নেয়। বর্তমানে তুর্যের ফুলে সাজানো বিছানাতে এসে বসে সারা। গায়ে জড়ানো ড্রেসটাও তুর্যেরই কেনা। তুর্য এসেই ফ্রেশ হয়ে বের হয়। সারাকে কাঁদতে দেখে কাছে এসে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে চেয়ে থাকে। সারা ইতস্ত করে। কি হয়েছে? এখানে এসে দাঁড়িয়েছেন কেন? দেখছি মেয়ে মানুষের চোখে উপরওয়ালা কত পানি দান করছে। এই কান্না করতে বিরক্ত হও না? এত কিভাবে কেউ কান্না করতে পারে? আপনি একটা হার্টলেস। যাই বলো, মেয়েদের মতো এত ঘন ঘন কাঁদতে পারি না বাবা। এখন দয়া করে ফ্রেশ হয়ে এসো, আজ আমাদের ফার্স্ট নাইট। এভাবে কেঁদে কেটে সব স্পয়েল করার ইচ্ছা আছে নাকি? সাথে আপনি একটা নির্লজ্জ খবিস। তাই না? এখনো তো তুমি আমার নির্লজ্জের কিছুই দেখোনি। তবে তোমাকে ডেমো দেই। তুর্য হুট করে সারার দিকে ঝুঁকে পড়ে। সারা ভয়ে পেছনে হেলে যায়। তুর্য এক পলক সারার চোখের দিকে চেয়ে কমল নরম শুকিয়ে যাওয়া ঠোঁট দুটোর দিকে চেয়ে মুখ কাছে নিয়ে আসে। সারা ভয়ে চুপসে যায়। আমি ওয়াশরুমে যাব। এতটুকুতেই ওয়াশরুমে যেতে হবে? এখনো তো ডেমোই দেখাইনি। তুর্য হেসে সোজা দাঁড়াতেই সারা উঠে দৌড় দেয় ওয়াশরুমে। বুক ধুকপুক করছে তার। সকালে সারা যখন ভয়ে জড়সড় হয়ে ড্রয়িং রুমে এসেছে, তুরানিকে দেখে অবাক হয়। সাধারণত এত সকাল এসে বাইর হয় না নিজের রুম থেকে। তুরানি সারাকে দেখে ডাক দেয়। এ বাড়ির কিছু নিয়ম কানুন আছে। বাড়ির নতুন বউ ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াতে পারে না। সকালে সবার জন্য চা নাস্তা তৈরি করতে হয়। তোমাকে দেখে মনে হয় না সেসব পারবে। আমি রান্না করতে পারি ম্যাডাম, আমাকে বলে দিন কি কি করতে হবে। পাটায় মশলা পিষে রাখবে। সকালে তো সবাই হালকা খাবার খাবে, সেগুলো করার পর দুপুরেরটা করবে। কিচেনে মেড আছে, তাদের থেকে রান্নার লিস্ট নিয়ে নাও। যে যা পছন্দ করে সেই মতোই রাখবে। আচ্ছা ম্যাডাম,
ম্যাডাম, একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন। বলে ফেলো। আপনার কানের দুলটি শাড়ির টানে হয়তো ভেঙে গেছে, আপনার শাড়ির বর্ডারে বেঁধে ঝুলছে। সারা কথাটুকু বলে চলে যায় কিচেনে। তুরানি সত্যি খেয়াল করে তার কানের দামি দুলটা ভেঙে পড়ছে, নতুন শাড়ির ভাঁজে লেগে ঝুলছে। হয়তো পড়ে যেত, ফেরত পেত না। তুরানি ওটা তুলে নেয় হাতে, মনে মনে সারাকে ধন্যবাদ দেয়। অন্যদিকে তুর্যের ঘুম ছুটে পাশে সারাকে দেখতে না পেয়ে উঠে বসেই ডাক দেয়, যা পুরো বাড়ির লোক শুনবে। সারাও কিচেন থেকে শুনতে পেয়ে চোখ গোল করে নেয় লজ্জায়, আটামাকা হাতে দৌড়ে এসে হাঁপায়। এই তোমাকে না বলেছি ঘুম থেকে উঠে যেন আমি প্রথম তোমাকেই দেখতে পাই। আপনি কি পাগল? এত জোরে জোরে কেন ডাকছেন? সবাই শুনছে, কি ভাববে? আমি আমার বউকে ডেকেছি, এখানে ভাবনার কি আছে? 1 মিনিট, তোমার হাতে আটা কেন? আমি রুটি পরোটা করছিলাম, সকালের নাস্তা। কি বলবেন দ্রুত বলুন, এখনো কয়েকটা বাকি আছে। তুর্য সারাকে টেনে বিছানায় ফেলে দেয়। সারা চমকে যায়। কে বলছে সকাল সকাল কাজের বেটি রহিমা সাজতে? বাড়িতে কতগুলো মেইড আছে রান্নার জন্য, সেই পাচ্ছে। তোমার কেন রুটি করা লাগবে? প্রয়োজনে আমি আরও কয়েকজনকে হায়ার করব। আপনি বুঝতে পারছেন না, নতুন বউদের এসব করতে হয়। আপনি আমাকে ছাড়ুন তো, আমি কিচেনে যাব। নতুন বউ? তাহলে তুমি নিজেকে বউ ভাবছো? বাট আমি কিন্তু বউয়ের বেনিফিট পাচ্ছি না। রাতেও ফাঁকি দিয়েছো। কি অসভ্যতামি শুরু করেছেন? ছেড়ে দিন আমাকে, আমাকে যেতে দিন। তুর্য সারাকে চুপ করে একটা চুমু খেয়ে ছেড়ে দেয়। লজ্জায় সারা দৌড়ে পালায়। লজ্জার হাসি ঠোঁটের কোণে লেগে আছে। সারা এসে পড়েছে তুরানির সামনে। ভয়ে সারার হাসি গায়েব হয়ে যায়। কাজ করতে না পারলে করো না, কিন্তু ফাঁকিবাজি করে নাম করবে আর সবার ব্রেকফাস্টে লেট হবে, এটা আমার পছন্দ না। এবারের সব কিছু টাইম টু টাইম হয়ে থাকে। সরি ম্যাডাম, আমি এখনই কাজ শেষ করছি। মাম্মা, এ বাড়িতে কাজের জন্য মেড রাখা আছে। ও ছোট মানুষ, ওকে কেন এসব কাজ করাচ্ছ? এসে গেছো, বেশ ভালো। শুনে রাখো তুর্য, এবারের বউ হতে গেলে আগে যোগ্যতা অর্জন করতে হবে। মা, এসবের সাথে আমার 2 দিন কথা হয়েছে। মা, এসের সাথে আমার 2 দিন কথা হয়েছে। ও কিন্তু কফিটুকু বানাতে পারে না। তোমার রাগ আমার উপর? বেশ, তবে সারাকে এসবে টানবে না। সারা, কিচেন থেকে ঘরে যাও, আমার ড্রেসগুলো গুছিয়ে দাও তো আলমারিতে। বলছি, আমি হাতের কাজটুকু করেই না হয়। ধমকে ওঠে তুর্য। ভয়ে সারা কিচেন থেকে ঘরে চলে যায়। তুরানি বেগম রেগে আরও ফুঁসে ওঠেন, তবে ছেলেকে আর কিছুই বলতে পারেন না। সারা ঘরে এসে দেখে কোনো কাপড়ই এলোমেলো নাই। তুর্য যে তাকে মিথ্যা বলে ঘরে পাঠিয়েছে, সারা বুঝতে পেরে আর বের হওয়ার সাহস পায় না। ভাইয়া, মা তো শুধু ভাবিকে টেস্ট করেছিল, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। কিসের টেস্ট? আমি জেনে শুনে বিয়ে করেছি না, এরপর আবার কিসের টেস্ট? সারা কোনো বস্তু নয়, আমার ওয়াইফ, তাই ওকে এসব থেকে দূরে রাখবে। ওকে নিজের মতো থাকতে দিবে আশা করছি। তুর্য গটগট শব্দ তুলে বাইরে চলে যায়। তাহিয়ার নিজের মাকে ধরে। তুরানি বেগম ছেলের এমন পরিবর্তন দেখে মুষড়ে পড়ে। সারা কাজ না পেয়ে রুমের বেলকনিতে এসে দাঁড়িয়েছে। বাইরেই তুর্য বসে ব্যায়াম করছে। সারা ভেবেছে একটু বিরক্ত করা যায়। তুর্য কারোর সাথে ফোনে কথা বলছে। কানের এয়ারপডটি দেখে সারা বুঝে নিয়েছে সে জরুরি কোনো কথায় বিজি। শয়তানি হাসি দিয়ে সারা তুর্যের দিকে একটা কাগজ মুচড়ে দলা করে ছুঁড়ে মারে। তুর্য ভ্রুকুচকে ইশারা করে। কি? সারা একটা ফ্লাইং কিস ছুঁড়ে দেয়। তুর্য চোখ বড় বড় করে চারপাশে দেখে। সে অবাক হয়, সারা তাকে কিস ছুঁড়ছে। সারা তুর্যের ফেস দেখে মজা পায়। অন্যদিকে তুরানি, আমার সকালের চাটা দিতে বলো। তোমার ছেলে ঘুম থেকে ওঠেনি আজ? ওঠেনি আবার? সাত সকালে বইয়ের হয়ে ওকালতিও করে গেছে। কি বলো? ঠিক বলছি। সারাকে বলেছি সকালের নাস্তা তৈরি করতে, তোমার ছেলে এসে দেখেছে, কড়া করে নিষেধ করে গেল। আমি যে ওর মা সেটা ভুলেই গেছে। এই ছেলে কষ্ট করে বড় করছি। তুরানি, তোমার মনে আছে তোমাকে যখন আমি প্রথম বিয়ে করে আনি, তোমার পরিবার মেনে নেয়নি আমাকে? সেই সাথে আমার পরিবারও মা ছিলেন মন বেজার। এই ছেলে কষ্ট করে বড় করছি, সবই মনে আছে। তোমার মা আমাকে কত জ্বালাতন করছে। সাত সকালে উঠিয়ে উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সারাটা দিন আমাকে দিয়ে গাধার খাটুনি খাটিয়েছে। সেসব আমি ভুলবো? মানুষটা মরে গেছে, তবু আমার মনের কষ্ট আমি ভুলতে পারি না। ঠিক বলছো। তখন তুমি রোজ আমার কাছে কান্না করতে। মাকে কিছু বলার মতনও সাহস ছিল না আমার, কারণ
তখন আমি ঠিকমতো ইনকাম করতাম না, বাবা মায়ের টাকায় চলতাম। তুমি হঠাৎ এ কথা কেন বলছো বলো তো? ওই সময় আমি বেকার ছিলাম, কিন্তু ওই একই স্থানে আমার ছেলে দাঁড়িয়ে থাকলো। সে একজন টপ বিজনেসম্যান। সে তো নিজের স্ত্রীকে বাঁচাতে এতটুকু স্ট্যান্ড নিতেই পারে। তুরানি বেগম চুপ হয়ে গেলেন। বহু বছর পর সেও কি নিজের শাশুড়ির মতো ভূমিকা পালন করতে চলেছিল? অথচ যখন সে বউ ছিল, কত রাত শাশুড়ি দেওয়া কষ্টের জন্য চোখের জলে বালিশ ভিজিয়েছিল। স্বামীর ভালোবাসা সম্পূর্ণটুকু থাকলেও মনে ছিল না সুখ। মানসিক অত্যাচারে দিন রাত তার কত কষ্টে কাটত। অথচ নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার অপরাধে তখন বাবার বাড়ির দরজাটাও ছিল বন্ধ। সেসব দিনের কথা মনে উঠতে তুরানি বেগমের চোখ ভিজে ওঠে। আর তোমার একমাত্র মেয়েকেই দেখো, শ্বশুরবাড়ির সবার এত এত ভালোবাসা আদর পেয়ে মেয়েটা খুব সুখেই আছে। শাশুড়ির ভালোবাসা এত প্রখর ছিল যে তিনি একটু অসুস্থ দেখে তোমার মেয়ে নিজ ইচ্ছায় ভাইয়ের বিয়েতে আসেনি। জামাই বারবার বলার পরও আসেনি। সে তাদের কাছ থেকে সেবা যত্ন করেছে। মেয়েটা আমার খুব ভাগ্যবতী, ভাগ্য করে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছে। তুমিও কারো জন্য সেই ভাগ্যবতীর ধারক হয়ে যাও, যে তোমাকে পেয়ে একদিন মন খুলে দোয়া করতে করতে বলবে, আমার শাশুড়ি খুব ভালো ছিলেন, আমিও খুব ভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছিলাম। তুমি সবসময় আমাকে সঠিক পথ দেখিয়েছো, আমি বুঝেছি আমার কি করতে হবে। সারা পিচ্চির মুখটা ভেসে ওঠে। তুর্য প্রতিদিনের ব্যায়াম শেষ না করেই ঘরে ফেরে। সারা তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে। তুর্য সোজা ব্যালকনিতে এসে সারাকে কোলে তুলে নেয়। ঘামে ভেজা শরীরে তুর্যকে আরো অ্যাট্রাকটিভ লাগছে। সারা চমকে যায়। কি করছেন কি? ছাড়ুন আমাকে। তুমি আমাকে ডেকেছ, দূরে গেলে তোমার ভালোবাসা পাই, আর কাছে আসলে দূর দূর। কি দেখাচ্ছিলে তখন আমাকে? কিছু না তো, আমি তো ওই পাখিটাকে দেখে করছিলাম। আমাকে তোমার বোকার রাজা মনে হয়? সারা দুই হাতে মুখ লুকায় লজ্জায়। তুর্য তখনও কোলে তুলে ঘোরাচ্ছে সারাকে। তুর্যের ফোন বেজে চলেছে। সারা কয়েকবার বলার পর তুর্য তাকে নামিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে। একটা সমস্যা হয়ে গেছে। ভাবির মা আছে না, রেহেনা, ওনাকে তো অ্যারেস্ট করা হয়েছে। আমি মাত্র ডিউটিতে এসেছি আর ওনাকে দেখে তোকে কল করেছি। কি কেস? জটিল মাদক। নিউজ বাহির হওয়ার আগে হাইড করো, যে করেই হোক। এখন সবটা আমার রেপুটেশনে এসে পড়বে, তুই বুঝতে পারছিস? বাকিটা আমি লোক পাঠাচ্ছি। আপনি সব সময় এমন ফোনে কথা বলতে থাকেন নাকি? বিজনেস কল অ্যাটেন্ড করতে হয়, বাট বউ বললে অল টাইম ফ্রি। তো এখন দাও, তখন যা দিচ্ছিলে। কি সব বলেন? কোনো লজ্জা নাই? বের হতে হবে আমাকে, ফ্রেশ হয়ে আসি, একসাথে ব্রেকফাস্ট করব। তুর্য সারা একসাথে এসে পাশাপাশি চেয়ারে বসে। তুরানি বেগম আর কিছু বললেন না, নজর নামিয়ে রাখলেন। রাফসান সাহেব চুপচাপ খাচ্ছিলেন। তাহিয়ান তখন হাই তুলতে তুলতে এসে বসে। বাবা, তুমি কথা দিয়েছিলে ভাইয়ার বিয়ের 12 তারিখ হলে আমাকে চীন ট্যুরের অনুমতি দিবে। বাবা, সামনের সপ্তাহে যাচ্ছি ঢাকা, আমার অ্যাকাউন্টের ট্রান্সফার করলেই হবে। তোর কোথাও যাওয়া হচ্ছে না, অফিসে থাকতে হবে। আমি প্যারিস যাচ্ছি। হোয়াট ভাই, তুমি বাইরে যাচ্ছ? কিন্তু তুমি তো... আব্বু একা এদিকটা সামলাতে পারবে না, ওখানের কিছু কাজ আছে, করে সপ্তাহ 2 থেকে চলে আসবো। সারাও সঙ্গে যাবে। সারা, আমি মিন ভাবিও যাবে? মানে তোমরা হানিমুনে যাচ্ছ? রিয়েলি? ধুর, আমি তো ভেবেছি ভাইয়া কোথাও যাবে না, এই সুযোগে আমি যাব। এটা কোনো কথা? ভাইয়া, তোমাদের সাথে তাহলে আমাকেও নিয়ে চলো। তোর কি চায়না করে মাথা খারাপ হয়েছে তাইয়ান? বড় ভাইয়ের হানিমুনে যেতে চাস? ওরে বাবা, চায়না বলো না, চীন বলবা। আমার ফ্রেন্ডদের সাথে অনেক দিন প্ল্যান এবার। আহা, কখন যাব চীন? তোর ভাই ঘুরে আসুক, তারপর তোর একটা বিয়ে করিয়ে দেব, তারপর বউকে নিয়ে যাস তোর চীন ঘুরতে। বেশ তো, আমি রাজি। মাম্মা, তোমার বান্ধবী নীলুফা আন্টি কিন্তু একটা ঝাক্কাস মেয়ে আছে, আমার থেকে মাত্র 6 বছরের ছোট। বাহ,
তাহলে আগে থেকেই পছন্দ করে বসে আছো? বাবার ছেলে আমি, মান রাখতে হবে না? ফাইজ ফাইজলামি বন্ধ করো। আমি শুনেছি নীলুফান্টির মেয়ের হাতে কয়েকদিন চর খেয়েছিস, কথা কতটা সত্য? ভাইয়া তুমি আমাকে অপমান করবেন না। কি ব্যাপার সারা, তুমি তো কিছুই খাচ্ছ না, তোমার কি খাবার পছন্দ হয়নি? সারা অবাক হয় তুরানি বেগমের ব্যবহারে। মহিলা নিজ থেকে ওকে পেটে খাবার তুলে দেন। এতটুকুতেই সারা খুশি হয়ে কেঁদে ফেলবে প্রায়। না না ম্যাডাম, আর লাগবে না, এত খেতে পারবো না। আর কতদিন ম্যাডাম বলবে? মা ডাক, তবে শুনতে পারবো না বুঝি? সারা অবাক হয়, তুর্যের দিকে তাকায়। তুর্য মুচকি হাসি দেয়। সারা বুঝে নেয় তার জীবন থেকে হয়তো দুঃখের দিনগুলো ঘুচিয়ে দেবে তুর্য নামক মানুষটি, হয়ে উঠবে তার প্রিয়জন। ও আমার জীবনটা নষ্ট করে এখন এখানে সবাই আনন্দ করে খানাপিনা করছে। কি দারুণ ব্যাপার, তাই না? এস তুমি আমাকে দেখে খুশি হওনি বুঝি? তোমার জন্য আমার জীবনটা শেষ, আর তুমি তো নতুন পিচ্ছি বউ নিয়ে বেশ মজাতেই আছো। মুখ সামলে কথা বলো, না হলে তুমি কথা বলার অবস্থায় থাকবে না। তুর্য, চুপ যাও। এস মামনি, এসে বসো, নাস্তা করো। কিভাবে নাস্তা করবো আঙ্কেল? ওই মেয়েটির জায়গায় এখন আমার বসে থাকার কথা ছিল। আপনার ছেলে এত বড় একটা কাহিনী করলো, আর আপনারা প্রতিবাদ করলেন না। দেখো মা, তুর্য এখন একটা ভুল করে ফেলছে। তোমার সম্মান হানির কোনো ইন্টেনশন আমাদের ছিল না। কিন্তু করছেন তো সেটাই। কি ছেলে জন্ম দিয়েছেন যে আপনাদের মাথা নত করে দেয়? এনাফ ইস এনাফ। আর একটা কথা বললে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। যতটুকু যা সম্মান বেঁচে ছিল সেটুকু থাকবে না। আপনি প্লিজ শান্ত হন, রাগ করবেন না। আপু, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। তুমি তো চুপই থাকো। যেদিন শপিং মলে তোমাকে দেখেছি সেদিনই বুঝেছি তুমি কতটা বাজে। একজন বিবাহ ঠিক করা ছেলের সাথে রং তামাশা করে বিয়ে করে ফেলো তোমার মতো রাস্তার মেয়েদের আমার ভালো জানা আছে। গার্ড! গর্জে উঠে তুর্য। গার্ড এসে হাজির হয়। তুর্যের ইশারায় অ্যাসকে ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। মেয়েটির সাথে এমন ব্যবহার ঠিক হয়নি তুর্য। ওই মেয়ের সাহস হয় কি করে আমার বাড়িতে এসে সারাকে রাস্তার মেয়ে বলে? আমরা ওর সাথে অন্যায় করছি। মেয়েটা রেগেছিল, ব্যাপারটা স্বাভাবিক। একটা বিয়ে ভেঙেছে, মেয়েটা মানসিকভাবে কষ্ট পেয়েছে। আব্বু, তোমরা ওর সাথে বিয়ে ঠিক করেছো শুনেই আমি ওকে বলেছিলাম বিয়েটা হবে না। ওকে বলেছি ভেঙে দিতে, বাট ও শোনেনি। আমাকে বিয়ে করার লোভ ওকে এই পর্যন্ত নিয়ে এসেছে আব্বু। সো ওকে আমি সেভাবে কিছুই বলিনি। সারা, তুমি অন্যের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবো, আর সামনে কিভাবে পড়াশোনাটা শেষ করবে সে চিন্তাটা করো। তুর্য রাগ নিয়ে চলে যায়। সারা মন খারাপ করে। পুরোটা দিন সারা তুর্যের কথা ভেবে কাটায়। গভীর রাতে তুর্য ফেরে। এলোমেলো পায়ে সারা এগিয়ে ধরে বিছানায় বসতে সাহায্য করে। আপনাকে এমন লাগছে কেন? কি হয়েছে আপনার? এমন ঢুলছেন কেন আপনি? পিচ্ছি সারা, আমার বউ। তুমি জানো আমি আমার বউকে খুব ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। কি? আপনি এসব কি বলছেন? সে সব সময় আমার হয়ে কথা বলবে কি? সে সব সময় অন্যের কষ্টের কথা ভাবে, কিন্তু আমার যে তার থেকে দূরে থাকতে কষ্ট হয় সে বোঝে না। আমি ভুল না হলে আপনি কি নেশা পানি করেছেন নাকি? আমি সিনেমায় দেখেছি সবাই লাল পানি খেয়ে এমন করে। আয় হায়, শেষে কিনা আমার বর একটা নেশাখোর। এই জন্যই বাবা বলতো বড়লোকের ছেলেরা ভালো হয় না, ওরা হয় ভাদাইম্মা আর না হয় নেশাখোর। সারার কথা শুনে তুর্য সোজা হয়ে বসে। সে ভেবেছিল একটু নাটক করে সারাকে বোকা বানাবে, বাট সারার কাণ্ড দেখে সে বেকার নাটক করতে চায় না। পরে দেখা যাবে সারা হাত পা ছড়িয়ে কাঁদছে। তুমি সব সময় অদ্ভুত কথা কিভাবে ভাবতে পারো? এখন তো আপনাকে দেখে সুস্থ মনে হচ্ছে। এই, আপনি নাটক করছিলেন? না, সত্য বলছিলাম। বউ আমাকে ভালোবাসে না। বাহিরের দুনিয়ায় আমি টপ বিজনেসম্যান হয়েও ঘরে ফিরলে আমি বউয়ের কাছে হেরো হাজব্যান্ড। তাই আজ যুদ্ধ ঘোষণা করলাম। ভালোবাসা দিবে কিনা বলো? সারা লজ্জা পায়। তুর্য হেসে সারাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে।